আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাস হচ্ছে তোমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের। আমরা হচ্ছে লেকচার এগুলো নাই, আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজই দিয়ে দিই। দেখি আজকে হচ্ছে আমরা পড়বো কাজ শক্তি ক্ষমতা বা কাজ ক্ষমতা শক্তি, এটা হচ্ছে চ্যাপ্টার 4। ঠিক আছে, তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4। আমরা গত তিনটা লেকচারে মানে গত হচ্ছে তিনটা চ্যাপ্টারে টোটাল 177টা এমসিকিউ পড়ছি। আজকে আমাদের শুরু হচ্ছে 178 থেকে। ঠিক আছে, আমাদের টার্গেট কত? 600 প্লাস এমসিকিউ সলভ করা। এবং এই 600টার মধ্যে টোটাল ফিজিক্সের যত এমসিকিউ আছে, যত স্ট্যান্ডার্ড, যতটা টাইপ, সবগুলা কভার হয়ে যাবে। এবং এইগুলা থেকেই তোমার পরীক্ষায় হুবহু টাইপগুলা কমন পাওয়া ইনশাআল্লাহ। বিশেষ করে ম্যাথমেটিক্যাল টাইপের গুলা 100%ই থাকবে। জ্ঞানমূলকের টাইপ যেগুলো, এগুলো একটু ব্রডলি দিয়ে দিতে পারে, বাট ম্যাথমেটিক্যাল টাইপের যেগুলো আছে এগুলো 100% কভার হবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকো। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? দেখো, জুল হচ্ছে কাজের একক, এবং জুল মানে জানো কি? জুল হচ্ছে নিউটন মিটার। জুল মানে হচ্ছে নিউটন মিটার বা কাজের একক। জুল আমরা জানি কাজ W সমান বল ইনটু সরণ এফএস। এফ হচ্ছে দেখো নিউটন, এস হচ্ছে মিটার, দ্যাট মিন্স নিউটন মিটার। নিউটন মিটার কি হচ্ছে? আমরা জুল লিখি, কাজের একক জুল বা নিউটন মিটার। তো এই যে নিউটন মিটারকে দেখো, জুলকে নিউটন দ্বারা ভাগ দেই, তাহলে জুল নিউটন মিটারকে যদি নিউটন দ্বারা ভাগ দাও কি পাই? মিটার পাই। এই মিটার কিসের একক? কিসের একক পাওয়া যায়? মিটার সরণের একক। বেগের একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। কোনটা পাইতেছি আমরা? মিটার পাইতেছি। এটা কিসের একক? সরণের একক। ক্লিয়ার। নেক্সট, কাজ কি রাশি ভাইয়া? কাজ হচ্ছে কোন দিকে কাজ করা লাগবে, এগুলা কোনো কিছু। কাজ এমনিতে জানি কাজ স্কেলার রাশি। ঠিক আছে, কোন দিকে কাজ করতে হবে এগুলা কোনো নির্দিষ্ট ইয়ে লাগে না, কাজ একটা করলেই হয়েছে। ঠিক আছে, কাজ স্কেলার রাশি মনে রাখো। ঠিক আছে, এই যে দিকটা এমনিতে এটা ভেক্টর রাশি, ভেক্টর তো এটা দেওয়া আছে। আচ্ছা সরি, কাজ স্কেলার রাশি, মৌলিক রাশি না। কাজ কেন মৌলিক রাশি না? কাজকে বাংলা তুমি কি পাবা? কাজ W সমান FS লেখা যায়, তারপরে হচ্ছে W সমান mgh লেখা যায়। এখানে অনেকগুলা ইয়ে আছে, ঠিক আছে, একক আছে বা অনেকগুলা রাশি আছে। দেখবেন সেটা মৌলিক রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, নিচের কোনটি কাজের একক? দেখো ভাইয়া, কাজের একক জুল, বা এমনিতে এইভাবে লেখা যায়। দেখো, কাজ mgh, কাজ সমান, কাজের সূত্র জানো নাকি জানো না ভাইয়া? কাজের সূত্রগুলো একটু লিখে দিই। দেখো, কাজ সূত্রগুলো লেখে, এই চ্যাপ্টারের কিছু সূত্রগুলো একটু দেখো। কাজ W সমান F ডট S, মানে বল ইন্টু সরণ। ঠিক আছে, বল ইন্টু সরণ। ঠিক আছে, তো বলের একক নিউটন, সরণের একক মিটার। সেখান থেকে তুমি একক হচ্ছে লিখতে পারবা নিউটন মিটার, ঠিক আছে, অথবা জুল লিখতে পারবা। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কাজ। F কে mg লেখা যায়, F সমান mg না। আর তুমি যদি উপর দিকে কোনো কিছুকে টাকা দাও বা উপর দিকে কোনো বস্তুকে উঠাও, তখন হচ্ছে S এর পরিবর্তে H আসে। তো কাজ W mgh লেখা যায়। ঠিক আছে, কাজ W mgh লেখা যায়। ঠিক আছে, ওকে, এটা আমরা পাইলাম। এরপরে আসো, আরো অনেক জিনিস আছে। কাজ লিখলাম, তারপরে আছে তোমার হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে তুমি মানে একক সময়ে কতগুলা কাজ করতেছো এটার উপর ডিপেন্ড করে ক্ষমতা, মানে কাজ করার হার যেটা, ক্ষমতা P সমান W/T। ঠিক আছে, ওইটা দেখো অনেকে P সমান W সমান mgh লেখা যায়, mgh/T ও লেখা যায়। আর ক্ষমতার একক কি ভাইয়া? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। একক হচ্ছে ওয়াট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াট, বুঝছি? ওকে, এবারে আমাকে বলছে কাজের একক বের করতে। কাজ mgh লেখা যায়, তো এখান থেকে mgh, কাজের একক জুল আমরা জানি। ঠিক আছে, জুল মানে কি? জুল মানে নিউটন মিটার, এটাও জানি, বাট ওইগুলা হচ্ছে কঠিন মনে হবে তোমার কাছে। জাস্ট কাজ W mgh করে থেকে একক বের করে ফেলো। m মানে কি? কেজি। ঠিক আছে, m মানে কি ভাই? এখানে m মানে হচ্ছে ভর। g হচ্ছে কি ভাই? g হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এই যে h এর একক কি? h এর একক হচ্ছে মিটার। h এর একক কি ভাইয়া? h এর একক হচ্ছে মিটার, মানে h হচ্ছে দূরত্ব বা উচ্চতা, এগুলোর একক মিটার। এখান থেকে কেজি, মিটার আর মিটারে মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার, পরে সেকেন্ড ইনভার্স 2 আছে। সো কেজি পার মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা আসছে। কাজের একক কি আসছে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বুঝতেছি? W mgh, এটা থেকে বের করতে পারবা। W F ডট S যদিও লিখতে, তাহলে এখান থেকে F ma লিখতে, পরে S আছে, পরে এখান থেকে m, তো m মানে হচ্ছে ভর, কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তো এখানে ওই যে এটা কি সরণ বুঝায়, সরণের একক মিটার, তো এটা থেকে সেম আসতো, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তুমি যেটা থেকে বের করো এটা থেকে আনসার আসবে। জুল থেকে যদি বের করো, কাজের একক জুল জানি, জুল মানে নিউটন মিটার, নিউটন মানে আবার জানি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে m আছে, তো এখান থেকে আলটিমেট গুণ দিলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার আসে। তো তুমি যেই দিক দিয়ে বের করো না কেন, আলটিমেট আনসার আসতেছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, পোলাপান বুঝতেছি আমরা? ওকে, এরপরে নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলো। তার নিজের বল 55 কেজি। তার দ্বারা কৃত কাজের পরিমাণ, কৃত কাজ W mgh, উপরের দিকে কোনো বস্তু নিলে কৃত কাজ W mgh, এটাই সূত্র। m মানে কি? m মানে হচ্ছে সে যে বলটাকে তুলতেছে, এবং সে যদি তার নিজের বলটাকেও তুলে, নিজের বড় কাউন্ট হবে। তো এখানে তার টোটাল m কত? ভালো করে চিন্তা করে দেখো। তো নিশাত মজুমদার 10 কেজি মালামাল, ঠিক আছে, 10 কেজি মালামাল নিয়ে যাইতেছে, তার নিজের বর 55 কেজি, তো টোটাল হচ্ছে 65 কেজি বর। তো m হচ্ছে 65 কেজি, জি এর মান কি বলে দিছে? না বলে দিলে 9.8 বসা, বা h কত মিটার উঁচু পাহাড়ের নিচে? 850 মিটার, ওইটা বসাও। আলটিমেট যে আনসার আসবে ওইটা হচ্ছে নিশাত মজুমদারের কাজ। ঠিক আছে, 65 × 9.8 × 850, তো এটা আসতেছে তোমার 5.41 × 10⁵ জুল। ঠিক আছে, কাজের একক তো জুল, তো এই যে এখানে আনসার। ঠিক আছে, নেক্সট,
এরপরে 70 কেজি বরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করেন? দেখো এখানে বলে নাই যে সে কোনো জিনিসকে নিয়ে উপরে তুলছে কিনা, এটা বলে নাই, বাট তার বর 70 কেজি, সে যদি নিজেও উঠে তাইলেও একটা কাজ করছে। ঠিক আছে, এখানে কাজের মধ্যে সে তার নিজে একটা বর আছে। কাজ W = 2 mgh, m 70 কেজি, g 9.8 বলেও দিছে, আর কত মিটার উপরে উঠছে? 200 মিটার। এখান থেকে আনসার চলে আসবে 70 × 9.8 × 200। ঠিক আছে, তো এখান থেকে কত আনসার আসে ভাইয়া? 1.37 × 10⁵ জুল। কাজের একক জুল। জুলটা বুঝে শুনে দিও। এই যে কোন নাম্বারটা 372 আসছে। আচ্ছা, কোন বস্তুর ত্বরণ না হলে দেখো আমরা জানি কাজ W = F.S অথবা W = mg, যাই ইচ্ছা লিখো, যে কোনোটাই সমস্যা নাই। তো F.S এটা আমরা জানি মানে F গুণ S আর কি। সো F মানে কি ma, F মানে কি ma, এবার S তো আছে। তো কোনো বস্তুর যদি ত্বরণ না হয় তাহলে দেখো তার হচ্ছে সরণও হবে না, মানে এখানে তার হচ্ছে বলও আসবে না। বল F = ma, ত্বরণ যদি তোমার 0 হয় তাহলে আলটিমেট বল 0 আসতেছে, ত্বরণ 0 হইলে বল 0 আসতেছে। দেখো ত্বরণ 0 হইলে এটা 0 আসবে, তো যাই গুণ তো 0 আসতেছে তোমার। ত্বরণ 0 আসলে বল 0 আসে, বল 0 আসলে কাজও 0 আসবে, কাজও 0 হবে, বলও 0 হবে, আদিবেগ সমান শেষ বেগ হবে। দেখো কোনো বস্তু যদি ত্বরণ না হয়, ত্বরণ যদি না হয়, ঠিক আছে, তাইলে কি তার মুভ হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবে। ত্বরণ মানে কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়, তার আদিবেগ আর শেষ বেগ সমান থাকবে, যেহেতু বেগের পরিবর্তন হইতেছে না। ত্বরণ 0 মানে বেগের পরিবর্তন হইতেছে না। তিনটাই আনসার। শক্তির মাত্রা কোনটি ভাই? শক্তি আর কাজের মানে মাত্রা একই, একক একই, তাহলে কাজের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। একটু আগে আমরা দেখছি। তো কাজ আর শক্তি এক জিনিস, কাজ আর শক্তি একই জিনিস, মানে একই, এগুলার একক একই। ঠিক আছে, তো এই কেজি যেটা আছে আমাদের মাত্রা বের করতে বলছে, একক না। তো কেজি যেটা, কেজি মানে কি ভর, ভর, ভরের মাত্রা কি? ভরকে ম্যাস দ্বারা লেখা হয়েছে, ম্যাস মানে কি m। ঠিক আছে, মিটার মানে কি? এটা দৈর্ঘ্যের একক, তাহলে মিটার মানে হচ্ছে লেংথ, লেংথ, লেংথের l, এই যে মাত্রা, পরে স্কয়ার আছে, স্কয়ার হয়ে যায় সেকেন্ড, সেকেন্ড স্কয়ার না সেকেন্ড, এটা টাইম বুঝে না, 3/2, এই যে ml স্কয়ার পার টি স্কয়ার, ml স্কয়ার পার টি স্কয়ার, এই যে কোন নাম্বারে আছে, এই যে এটা দেখো কত ফেমাস একটা মেথড, কতটা বোর্ডে আসছে। তো এটা ভালো করে শিখে রাখো। তো এগুলা কি মানে মুখস্থ করা লাগে, জাস্ট তুমি নিজেই বের করতে পারতেছো। ঠিক আছে, সো এটা আসতে পারে পরীক্ষায়, মনে রেখো। পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? আমরা জানি একটা পদার্থকে যদি তুমি তাপ দাও, তাপ দিলে এর মধ্যে যে অণুগুলো আছে এগুলা কম্পন সৃষ্টি করে, অণুগুলার গতিশক্তি সৃষ্টি হয়। তো আমি যদি তাপ দিলে গতিশক্তি পাই, তাহলে গতিশক্তি বাইরে কি রূপে প্রকাশ পায়? তাপ শক্তিতে। সিম্পল বিষয়। পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? বাইরে তাপ শক্তি রূপে প্রকাশ পায়। বুঝাইতে পারছি? ওকে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, মনে রাখবা। শক্তির সবচেয়ে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি। আবার যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, এইগুলা মনে রেখো, পরীক্ষায় আসবে রে পোলাপান। ভাই এখন দ্রুত পড়াইতেছি কেন? এটা এমসিকিউ। আমরা তোমাদের মতো যে তোমরা হচ্ছে এইগুলা পরীক্ষার আগে রাতে দেখে যাবে, এটা আমি ভালো করে জানি। কোর্স কিনে ফেলছে অনেকে, বা কোর্সে যুক্ত হয়ে গেছে অনেকে অনেক আগেই, বাট পরীক্ষার আগে রাতে দেখে যায় অনেকে। বাট ভাইয়া ওইভাবে পড়াইতেছি, দ্রুত সলভ হইতেছে, বেসিকও ক্লিয়ার হইতেছে। মানে তুমি না পারলেও আগে যদি সূত্র টুত্র না জানো তাও ক্লিয়ার হবে। কোন বস্তুর পর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে, এই যে গতিশক্তি, এগুলো একটু আমরা শিখি, মনে করতে পারো। এটা হচ্ছে আমাদের টাইপ 2, আগেরটা টাইপ 1 ছিল, এটা হচ্ছে টাইপ 2। এখন আমরা গতিশক্তি, বিভব শক্তি এগুলো নিয়ে পড়বো। তো গতিশক্তি মানে কি ভাইয়া? গতিশক্তি T = ½ mv²। ঠিক আছে, এটা বিভব শক্তি, বিভব শক্তিকে বি দ্বারা প্রকাশ করা হয় তোমাদের বইয়ে, বিভব শক্তি B = mgh। গতিশক্তিকে কিন্তু ইকে দ্বারাও প্রকাশ করা যায়। ঠিক আছে, কাইনেটিক এনার্জি। তো বিভব শক্তি mgh, গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে T = ½ mv²। তো দুইটাই যেহেতু শক্তি, তাহলে এদের একক কি হবে ভাইয়া? একক হবে জুল। একক কি হবে? একক হবে জুল। ঠিক আছে, তো এখানে বি যেটা, এই যে বি সমান আবার লিখতে পারবা b² = u² + 2gh, এভাবে লেখা যায়। বি সমান u + gt, এগুলো লিখে মাঝে মাঝে হচ্ছে আনসার বের করতে পারবা, বা u² + 2as, এগুলো লেখা যায়, মানে একই কথা। তোমরা জানো b² = u² + 2gh যে কথা, b² = u² + 2as কথা। আনুভূমিক হইলে 2as, উপর থেকে কোনো কিছু পড়লে 2gh, স্বাভাবিক জিনিস, এগুলা ডিটেইলসে বলার কোনো প্রয়োজন নেই, আমরা জানি। তো কোনো বস্তুর বর অর্ধেক করছে, বেগ 4 গুণ করলে গতিশক্তির পূর্বে কত গুণ হবে? দেখো গতিশক্তি T = বা ek = ½ mv²। ঠিক আছে, ½ mv²। তো কোনো বস্তুর যদি বর অর্ধেক করে, বর অর্ধেক মানে কি ভাইয়া? এই বর কি আগে ছিল m, ঠিক আছে, এখন নতুন ভাবে করে ফেলছে m/2, অর্ধেক করে ফেলছে। তো বর কি হয়ে গেছে? এটা অর্ধেক হয়ে যাবে। বর অর্ধেক হয়েছে না, তাহলে বর হাফ বসাই দাও। বেগ 4 গুণ করছে, তাহলে বেগ আগে ছিল দেখো b, এখন 4 গুণ করে ফেলছে, মানে 4 করে ফেলছে। তিনকে বর্ড আমরা সহজে করে ফেলতেছি, তাহলে 4²। এটা হিসাব করো, নিচে পাইতেছি আমরা 1/4, আর 4² মানে 16, এটা কাটলে 4 গুণ আসতেছে। কত গুণ আসতেছে? এটা সরি, হালকা সমস্যা হয়েছে এতে। আচ্ছা, বর অর্ধেক করছে, বেগ করছে 4 গুণ, তাহলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? এখানে পূর্বের একটা জিনিস আছে, দেখো আমরা একটু ডিটেইলসই করি এটা। আগের গতিশক্তি ek = ½ mv²। এইবার আমার বর হয়ে গেছে 4 গুণ, সরি বর হয়ে গেছে অর্ধেক, অর্ধেক মানে কি m/2 হয়ে গেছে, m/2 হয়ে গেছে। বেগ হয়ে গেছে 4 গুণ, তাহলে b যেটা, এটা হয়ে গেছে, মানে মনে করি এটা হচ্ছে m2, এটা b2 ধরলাম। তো b বেগ হয়ে গেছে 4 গুণ, দ্যাট মিন্স 4b হয়ে গেছে, আগের বেগে 4 গুণ হয়ে গেছে। এইবার মনে করলাম আমরা এখন যে গতিশক্তি বের করতেছি এটা গতিশক্তি 2 আর কি। তো এটা সূত্র কি হবে? ½ m2 b2², এটাই তো। তাহলে ½ * m2 কত? m/2।
বি2 কত 4b, পরে স্কয়ার আছে। সো এখানে দেখো আমরা কি পাইতেছি 1/4m, এটা পাবো 16 বি স্কয়ার, এটা কাটলে 4 আসবে, তাহলে এখান থেকে আসতেছে আমাদের 4mb স্কয়ার। কত আসতেছে 4mb স্কয়ার আসছে। তো আগেরটা ছিল হাফ এমবি স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা আছে 4mb স্কয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করো, ইকে 2 সমান আছে আমাদের 4mb স্কয়ার। দেখো কত আছে 4mb স্কয়ার। এইবার এই যে 4 আছে না, আমি দেখি এখানে যদি হাফ এমবি স্কয়ার নিয়ে আসতে হবে তাহলে আগের ইকে বসাইতে পারবো। তাহলে দেখো এটা যদি আমি 8 ইন্টু হাফ লিখতে পারবো, 4 কে 8 ইন্টু হাফ লিখতে পারবো, তাহলে 2 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4 থাকবে, ঠিক আছে। পরে এখানে এমবি স্কয়ার আছে, তাহলে একটা জিনিস করতে পারলাম 8 ইন্টু এই যে হাফ এমবি স্কয়ার, এটার জায়গায় আমি আগের গতিশক্তিটা বসাইতে পারবো ইকে। সো দেখো এটা হচ্ছে আগের গতিশক্তি, এটা নতুন গতিশক্তি। সো এবার নতুন গতিশক্তি আগের গতিশক্তির 8 গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে 8 গুণ। বাট এটা একটু বেশি লেংদি হয়ে গেছে, এটাকে একটু ছোট করা যায় কিনা আমরা একটু দেখি। ওকে, এইভাবেই করে আর কি, বুঝছো, এটাকে এইভাবেই করা লাগবে, এইভাবেই করা লাগবে। মানে বর অর্ধেক হয়েছে, ব্যাগ 4 গুণ হয়েছে, ঠিক আছে। তাহলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তো তোমাকে জাস্ট এইভাবে চিন্তা করতে হবে যে বর এটা কি হয়েছে, আমরা গতিশক্তি আর সহজে চিন্তা করতে চাইলে এইভাবে করবো যে গতিশক্তি ইকে ইজিক্যাল টু হাফ এমবি স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি যে এটা কার সমানুপাতিক, এটা হচ্ছে এম এর সমানুপাতিক, আবার হচ্ছে এটা বি স্কয়ারের বর্গের সমানুপাতিক। তুমি হচ্ছে এটা তো ধ্রুবক, এটা সরাইয়া হিসাব করো, তো ইকে সমানুপাতিক কি হবে, এই যে এমবি স্কয়ার হবে। এটা সরাইয়া যদি হিসাব করি ইকে সমানুপাতিক এমবি স্কয়ার। তো মেইনলি তোমার বর হয়ে গেছে কত গুণ, বর হয়ে গেছে অর্ধেক, এম হইছে অর্ধেক ইনটু পরে হচ্ছে ব্যাগ, ব্যাগ স্কয়ার হয়, তাহলে ব্যাগ হইছে 4 গুণ, ব্যাগ হইছে 4 গুণ, তাহলে ব্যাগ স্কয়ার হয়, তাহলে এটা কি পাইছি আমরা, এটা হচ্ছে 16 হবে, 4 স্কয়ার মানে 16, দেন তুমি পাবা হাফ ইনটু 16, এটা হিসাব করলে 8ই পাবা, 8 গুণ পাবা, ঠিক আছে। 3 কেজি ও 9 কেজি বরের দুইটা গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? আচ্ছা ভালো করে বুঝো, 3 কেজি ও 9 কেজি বরের দুইটা গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তি সমান হবে? এটা হচ্ছে m1, এটা ধরলাম m2, ঠিক আছে। তো বেগ একটা হবে b1 আর একটা হবে b2, আমরা এই বেগের অনুপাত বের করবো, b1 অনুপাত b2 বের করবো। এবার বসে গতিশক্তি দুইটার সমান, ঠিক আছে। তো একটা মনে করো ek1 আর একটা ek2, দুইটাই সমান বসে, ঠিক আছে। তো ek1 মানে কি ভাই, আমাদের হাফ m1 b1 স্কয়ার, ek2 হাফ m2 b2 স্কয়ার, এরকমই তো। তো এখান থেকে দেখো তোমার হাফ m1 3 কেজি, ঠিক আছে। আচ্ছা হাফে হাফে তো কাটাই দিতেছি, এটা লেখা লাগবে না। সো দেখো এখানে আমরা কি পাইতেছি ভাইয়া, m1 পাইতেছি 3 কেজি, এখানে b1 স্কয়ার আছে, m2 পাইতেছি 9 কেজি, এখানে b2 স্কয়ার আছে। তো এখানে b1 স্কয়ার ডিভাইডেড বাই b2 স্কয়ার আছে, এখানে 9 আছে, 3 নিচে ভাগ হয়ে গেল, সেখান থেকে আমরা আলটিমেটলি পাইলাম b1 বাই b2 হোল স্কয়ার লেখা যায়, এখানে পাইলাম হচ্ছে শুধুমাত্র 3। তো এখান থেকে তো আমরা কি পাবো, b1 বাই b2 ইজিক্যাল টু স্কয়ারটা রুট হয়ে যাবে, দ্যাট মিন পাবো √3। কত পাবো? √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b1, দেখো এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে b1 হচ্ছে √3, তাহলে b1 অনুপাত b2 ইকুয়াল কি লিখতে পারবো, b1 √3 এবং b2 কত, b2 হচ্ছে 1, তাহলে √3 অনুপাত 1, কি ভাইয়া √3 অনুপাত 1, দেখো এটা হচ্ছে বেগের অনুপাত, ঠিক আছে, বুঝছি। তো এইভাবে করতে পারবা। আমরা এটা কেমনে করছি দেখো, আমাদের বসে বর দুইটার দুই রকম দেওয়া আছে, ঠিক আছে। এরপরে বসে বেগ, বেগের অনুপাত বের করতে, যেখানে গতিশক্তি সমান, এই যে আমরা গতিশক্তি সমান ধরছি, দুইটার বেগ সূত্র বসাইছি, হাফে হাফে কাটা গেছে, বর দুইটা বসাইছি, পরে হচ্ছে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এই জিনিসটা বুঝছো, আমাদের তো √3 আসছে, √3 মনে মনে √3 নিচে 1 আছে, উপরেরটা সমান উপরেরটা, নিচেরটা অনুপাত নিচেরটা, দিলে b1 অনুপাত b2 কত হয়েছে, √3 অনুপাত 3, ঠিক আছে। এরপরে আসো গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে? দেখো গতিশক্তি যদি 9 গুণ হয়ে যায় তাহলে বেগ কত হবে? দেখো আমরা জানি গতিশক্তি যেটা আছে ইকেই লিখি, গতিশক্তি হচ্ছে বি স্কয়ারের সমানুপাতিক। কেমনে? ইকে সমান হাফ এম বি স্কয়ার, এটা তো, তাহলে গতিশক্তি বি স্কয়ারের সমানুপাতিক। তাহলে গতিশক্তি যদি 9 গুণ হয়, গতিশক্তি 9 গুণ হয়েছে, তাহলে এখান থেকে আমাদের বি স্কয়ার কত আসবে? তাহলে এটাকে তো উল্টে লেখা যায়, মানে বি স্কয়ার সমানুপাতিক ইকে, এটা লিখলে প্রবলেম আছে? প্রবলেম নেই। তাহলে বি স্কয়ার মানে গতিশক্তি হচ্ছে তোমার 9 গুণ, তাহলে এই বি স্কয়ার সমানুপাতিক 9 লিখতে পারবো, তাহলে বি সমানুপাতিক আসবে √9, দ্যাট মিন্স বি সমানুপাতিক 3, তাহলে বেগ হবে 3 গুণ। গতিশক্তি 9 গুণ হলে বেগ হবে 3 গুণ, গতিশক্তি 9 গুণ হলে বেগ হবে 3 গুণ, ঠিক আছে। ইজি না? ইজি। এইভাবেই করে আর কি। দেখো আমরা পাইছি এই সূত্র থেকে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তো আমরা লিখতে পারবো বেগ বি স্কয়ার সমান ইকে, সমানুপাতিক ইকে, তাহলে গতিশক্তি 9 গুণ হয়েছে, গতিশক্তির জায়গায় 9 বসাই দিছি, পরে রুট করলে 3 হয়ে যায়, এটা বুঝেই যায় দেখলে, ঠিক আছে। 5 কেজি বরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এইবার চিন্তা করো গতিশক্তি কখন থাকে? যখন কোনো বস্তুর মধ্যে গতি থাকে। সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে, কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠলে ওইখানে বেগ 0 মিটার পার সেকেন্ড হয়, এটা আমরা জানি। সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাইলে দেখুন সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিশক্তি 0, শুধুমাত্র বিভব শক্তি আছে যেটার মান হচ্ছে mgh, ঠিক আছে, বুঝছি। তো এখানে আমাদেরকে এটা বের করতে হবে, বস্তুর ভর দেওয়া আছে জিও জানি, বাট সর্বোচ্চ উচ্চতায় তার হাইট কত হবে, মানে সে ভূমি থেকে কত উপরে উঠবে, এটা বের করা লাগবে। তো আবার সর্বোচ্চ উচ্চতা সূত্র h সমান u স্কয়ার বাই 2g, এটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছি। সর্বোচ্চ উচ্চতা সূত্র কি ভাইয়া? h সমান u স্কয়ার বাই 2g।
ওইটা দিয়ে বের করি, তার আদি বেগ এইটা 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে এই 2 × g মান হচ্ছে 9.8। এটা যদি হিসাব করো কত আসে দেখো, 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। তো এটা আসতেছে আমাদের 127.55 মিটার। দেখুন সর্বোচ্চ উচ্চতায় এতটুকু উপরে থাকবে। সর্বোচ্চ উচ্চতা কত? এত বলছে। এই সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি, সর্বোচ্চ উচ্চতায় সে ভূমি থেকে এই যে 127.55 মিটার উপরে থাকবে। তাহলে ওই জায়গায় তার বিভব শক্তির ক্ষেত্রে এইচ কত হবে? ভূমি থেকে কত উপরে আছে এটা হিসাব হবে না, হিসাব করো। এটা তো 0, তাহলে এম এর মান 5 কেজি, জি এর মান 9.8 এবং সর্বোচ্চ উচ্চতার হাইট হচ্ছে 127.55। 127.55, তো এটা হিসাব করো, 5 × 9.8 × 127.55, 6249.95 আসতে আছে আর কি, মানে প্রায় 6250 জুল বলা যায়। ঠিক আছে, পানিটা একটু দিস, আমারটা দিস। তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি। হাফ এম বি স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? একটা জিনিস দেখো, এটা আসছে গতিশক্তিটার এই যে সূত্রটা, এটাকে এটা আমি খুলছি পিরিয়ন, হাফ এম বি স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? দেখো আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as বা 2gh। তোমার হচ্ছে এখানে দেখো অনেক তোমার যেরকম চাইতে হবে, বি স্কোয়ার ইকুয়াল প্লাস 2as লিখলেও হবে, 2gh লিখলেও হবে। তো এটা দেখে ভালো করে চিন্তা করো, গতিশক্তি আসে এই যে বি স্কোয়ারের সাথে হাফ এম এড হইলে, তো হাফ এম এখানে অ্যাড করলে মানে হাফ এম দ্বারা ডিরেক্ট গুণ দিতে চিন্তা করতে, এটা হবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস এটা কি হবে হাফ এম দ্বারা সম্পূর্ণ সবগুলোকে গুণ দিছি, তাহলে হাফ এম গুণ দিছি, এখানে 2gh আছে। দেখো বুঝছি জিনিসটা, বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2gh আছে। সো আমরা জানি হাফ এম বি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, এটাকে কোন রূপে লেখা যায় আমরা দেখতেছি। বি স্কোয়ার থেকে হাফ এম বি স্কোয়ার আনতে হলে হাফ এম দ্বারা উভয়পক্ষকে গুণ দেওয়া লাগে, উভয়পক্ষকে গুণ দিছি, তো এটা হাফ এম বি স্কোয়ার। এখানে দেখো হাফ এম ইউ স্কোয়ার পাইতেছি, 2 এ কাটা, সরি 2 আর 2 কাটা, তাইলে আমি পাইতেছি এখানে mgh। mgh মানে কি? w সমান mgh না, w সমান mgh, তাহলে এই mgh এর জায়গায় আমি লিখতে পারবো w। দ্যাট মিন্স আমরা হাফ এম বি স্কোয়ারকে হাফ এম ইউ স্কোয়ার প্লাস w লিখতে পারবো। এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, তো হাফ এম বি স্কোয়ারকে হাফ এম ইউ স্কোয়ার প্লাস w লিখতে পারবো, হাফ এম ইউ স্কোয়ার প্লাস w। ঠিক আছে, ওকে। এম বরের একটা বস্তু 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার উপরে রাখা হলো, কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? তুমি চিন্তা করো, গতিশক্তি বেশি মানে কি? বেগ যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। তো একটা বস্তুকে, তিনটা বস্তুকে, মানে একটা বস্তুকে এম বর সেম, তিনটাও হাইট থেকে ফেলতেছে। তো যত উপর থেকে ফেলবে তত বেগে নিচে আইসা পড়বে না, অবশ্যই যত উপর থেকে ফেলবে তত বেগে আইসা নিচে পড়বে, তত বেগ বাড়বে। হাইট যত বেশি হবে বেগ তত বাড়বে। তো আমরা এটা ডিরেক্ট দেখেই বলা যায় যে সবচেয়ে হাইট যেখান থেকে ওইখান থেকে গতিশক্তি বেশি হবে। 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি বড় একটা বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলো, বস্তুটির বেগ কত হবে? আচ্ছা, তো আমাদেরকে এটা দেখতে হবে, আমাদের কি বেগ করতে হবে? আলটিমেটলি বেগ এখন আছে 5 মিটার পার সেকেন্ড বেগ, ওইটা 10 কেজি বড় একটা বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করলে বস্তুটির বেগ কত হবে? আচ্ছা আমি দেখি, এখন যে 5 মিটার পার সেকেন্ড বেগ আছে ওই অবস্থায় গতিশক্তি কত? গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করছে, মানে গতির দিকে আরো গতিশক্তি 20 জুল বাড়াইছে। আপাতত দেখি 5 মিটার পার সেকেন্ড বেগে তার গতিশক্তি কত? এই বেগের গতিশক্তি টি সমান হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান 10 কেজি, যে এটা এম, এটা হচ্ছে এম, ঠিক আছে, ইন্টু বির মান হচ্ছে 5, এটা 5 স্কোয়ার। এটা যদি হিসাব করি হাফ 10 ইন্টু 5 স্কোয়ার, সো এটা আসতেছে হচ্ছে আমাদের 125। ফিজিক্যালি কত আসতেছে? 125 জুল আসছে। কত জুল আছে? 125 জুল। এটা হচ্ছে আমাদের গতিশক্তি, মানে স্বাভাবিক গতিশক্তি। এই গতিশক্তিতে তার বেগ 5 মিটার পার সেকেন্ড। এইবার এটা তো গতিশক্তি আছে, আমরা আরো 20 জুল শক্তি প্রদান করছি, তো আমাদের নতুন গতিশক্তি হয়েছে, টি প্রাইম কত হয়েছে? এই 125 ছিল, আরো 20 জুল শক্তি প্রদান করছে, দ্যাট মিন্স 135 হয়ে গেছে, সরি 145 হয়ে গেছে। তো এইবার বেগ কত এটা বের করবো, এটা সমান কি লিখতে পারবো? হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে, এটাকে মনে করো বি1 ধরলাম, মানে পরিবর্তিত বেগ আর কি, ঠিক আছে, আর এটাকে হচ্ছে আমরা টি1 ধরতে পারি। ওকে, তো এখান থেকে এইটা তো 145, তো সবই দেওয়া আছে, জাস্ট বেগ বের করবো। আমি বি1 স্কোয়ার সমান লিখতে পারবো 145 আছে এইখানে, হাফটা ওই পাশে গেলে 2 হয়ে গুণ হয়ে যাবে এবং এমটা নিচে ভাগ হয়ে আসবে, দেখছো? সেখান থেকে তুমি হিসাব করো 145 গুণ 2, আর এম তো 10 কেজি, এখান থেকে আমরা পাইতেছি বি1 স্কোয়ার সমান 145 গুণ 2 ভাগ 10, তো এটা আসতেছে 29। তো এখান থেকে বেগ কত পাবো? বি1 সমান √29, দ্যাট মিনস √ আনসার ইজ ইকুয়াল টু 5.385 মিটার পার সেকেন্ড। এটা আছে 5.39, 385 কে 39 লেখা যায়, বুঝছি আমরা? সো না বুঝার কিছু না, জাস্ট এটার গতিশক্তি ছিল এতটুকু আমরা দেখছি, এবং পরে আমরা 120 জুল আরো শক্তি দিছি, তো আরো শক্তি দিছি, নতুন গতিশক্তি দিয়েছে এত, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এম দেওয়া আছে, এটা দেখে দেখছি বেগ কত হয়েছে এবার, ঠিক আছে?
ওকে, এরপরে 90 কেজি বড় একটা মোটরসাইকেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, গতিশক্তি কত জুল হবে? আচ্ছা, গতিশক্তি জুলে বের করতে হলে অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটা কি কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। ভাই কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাও 3.6 দ্বারা ভাগ দিয়ে দিবা। এটা আমি এতদিন থেকে বলতেছি। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাইতে হইলে 3.6 দ্বারা গুণ দিবা। তো 50 ভাগ 3.6 এটা কত আসছে? 13.88। কত আসছে? 13.88 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো গতিশক্তি বের করবো। গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তো হাফ এম বলছে 90 কেজি, এই যে এটা হচ্ছে এম, বি হচ্ছে 13.88 আমরা এই মাত্র পাইলাম। তো এটা হিসাব করি আমরা। এটা আসতেছে 8669.448। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের ঝুল, 8669। আচ্ছা, এখানে কাহিনী আছে, হালকা হালকা কাহিনী, যেটা এটা তো 50/3.6 না, বুঝছো? এটাকে ইয়েগুলা ঠিকঠাক মতো লিখতে পারি, এটা মিলবে না। এটা আসছিল 13.8889 আর কি, 88889 এইভাবে আসছিল। এটাকে আমরা লিখতে পারবো 13.8889 এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, এত মিটার দশমিক বাড়াইয়া লিখো, তো আনসারটা মিলবে আর কি, একুরেট আনসার আসতেছে এটা আর কি, যেহেতু এখানে একুরেট আনসার দিছে। বুঝছি? তো এটা আসতেছে আমাদের 8680.5 সামথিং আসছে। তো মোটামুটি তুমি এখান থেকে 8680 দিয়ে দিতে পারো, এটা হচ্ছে কাছাকাছি, বুঝছো? কাছাকাছি মানটাই আনসার হয়ে যাবে। সো আগেটা থেকেও কাছাকাছি মান দিয়ে দিতে পারতো, যেহেতু দশমিক আছে এখানে। 60 কেজি পরে একজন দৌড়বিদের বেগ 7 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? আরে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এম 60 কেজি, বেগ 7, এই তো শেষ। ঠিক আছে, তো এটা আসতেছে 1470 জুল। গতিশক্তির একক জুল, মাঝে মাঝে দেখবা এককে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত নির্ণয় করো। ভাইয়াত বলি, এই যে মনে করো টোটাল উচ্চতা হচ্ছে এইচ, বা এইভাবে বুঝে ইজি হবে, টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। তাহলে 50 মিটার উপরে, মানে অর্ধেক উচ্চতায়, দেখো অর্ধেক উচ্চতায়, এটা হচ্ছে 50 মিটার উপরে, অর্ধেক উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির সমান হবে অর্ধেক উচ্চতায়, এই পয়েন্টে। এই যে পয়েন্ট আছে না, এটা হচ্ছে 3/1 মানে হচ্ছে উপরে 75, নিচে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে উপর থেকে পড়লে তার গতিশক্তি বাড়ে। ঠিক আছে, উপর থেকে পড়তেছে গতিশক্তি বাড়ে, তাহলে এখানে গতিশক্তিটা হবে 3 গুণ আর এটা হবে 1 গুণ। বস দেখো এতটুকু 25, তাহলে উপরে আছে আরো 25 3 বার, 75 বাকি আছে না, উপরে আছে 3 গুণ আরো হাইট। ঠিক আছে, তুমি মনে করবা দেখো তার 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়তেছে। ঠিক আছে, ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি অনুপাত কত? এই 5 মিটার উচ্চতা। ঠিক আছে, আর এটা হচ্ছে, তাইলে এটা হচ্ছে 15 মিটার, এটার 3 গুণ না, এটা 3 গুণ। তাহলে এইটা কোনটা? এটা কোনটা? উপর থেকে পড়লে আমরা জানি, উপর থেকে যদি পড়ে তা আমরা উপর থেকে কতটুকু পড়ছে এক্ষেত্রে আমরা গতিশক্তির হাইট হিসাব করি, আর নিচ থেকে কতটুকু উপরে আছে ওইটার ক্ষেত্রে বিভব শক্তি হিসাব করি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইজিলি লিখতে পারবো যে তোমার বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? বিভব শক্তির জন্য হচ্ছে এই 5 ইউজ করবো উচ্চতা, এবং গতিশক্তির জন্য উচ্চতা ইউজ করবো এই 15। সেখান থেকে তুমি লিখে ফেলতে পারবা ইজিলি। যদি লিখতে চাও 1/5 দিয়ে ভাগ দিলে 1/3, 5 একে 5 3 5 15, 1/3। এইভাবে করতে পারো। তোমাকে যদি বলে যে এইভাবে বিভব শক্তি ও গতিশক্তি অনুপাত বলছে আর কি, কারণ আমরা জানি ঘুরে ফিরে হাইটটা এইভাবে ইউজ হয়, বি সমান এম জি এইচ, এই যে বি সমানুপাতিক এইচ, এবং আবার গতিশক্তির ক্ষেত্রে হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, একে সমান হাফ এম বি স্কোয়ার। তো ওইটা থেকে হচ্ছে আমরা বি স্কোয়ার সমান 2gh লিখতে পারি, কারণ উপর থেকে পড়লে তার ইউ 0 থাকে। তো ইউ স্কোয়ার প্লাস 2gh এর পরিবর্তে শুধু 2gh লিখে যায়, এটা কাটা। সো mgh পাইতেছি। তো ওইখান থেকে আমরা এটাও দেখতেছি যে ইকুয়াল সমানুপাতিক হয়েছে, দুইটা যদি হাইটের সমানুপাতিক হয়, হাইট দ্বারা এগুলো অনুপাত দিয়ে দিতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো উপর থেকে পড়লে, উপর থেকে যতটুকু নিচে আছে ওইটা হচ্ছে গতিশক্তির হাইট, আর নিচ থেকে কতটুকু পরে আছে বিভব শক্তির হাইট। তাহলে বললো যে কোনো বস্তু মনে করো 100 মিটার উপর থেকে পড়ছে। ঠিক আছে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায়। ঠিক আছে, মনে করো বলছে 100 মিটার উপর থেকে পড়তেছে, টোটাল 100। তো ভূমি থেকে 20 মিটার উপরে গতিশক্তি ও বিভব শক্তি অনুপাত কত হবে? তো এটা যদি 20 হয় তাহলে এটা যে 80 হবে, এটা আমরা বুঝতেছি। তাহলে এই যে পয়েন্টে গতিশক্তি অনুপাত বিভব শক্তি, এখানে আমরা বিভব শক্তি অনুপাত গতিশক্তি করি, তাহলে বিভব শক্তি অনুপাত গতিশক্তি করে বি অনুপাতটি কত হবে? দেখো বিভব শক্তির জন্য হবে নিচের হাইট, বিভব শক্তির জন্য নিচের হাইট, এবং গতিশক্তির জন্য ইউজ হবে উপরের হাইট। এইভাবে ইজিলি করতে পারবো আর কি। সেখানে 20 দ্বারা ভাগ যায়, 20 একে 20, 4 20 80, সো 1/4। এইভাবে করতে পারবো, জিনিসটা বুঝাই দিলাম আর কি। আবার কেউ ডিটেইলসে চাইলে করতে পারবো। কোনটি বিভব শক্তির মাত্রা? বিভব শক্তি কি? বিভব শক্তি B = mgh। বিভব শক্তি হচ্ছে একটা শক্তি, তো ওইটা শক্তি থেকে, শক্তির মাত্রা যেটা বিভব শক্তির মাত্রা সেম ওইটা থেকে আগে বের করছিলাম, এখনো যদি বের করো এটাই বের হবে। ঠিক আছে, নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক? আসো স্প্রিং ধ্রুবকের ব্যাপারগুলো বুঝাই। এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে
এটা স্প্রিং, এটা এরকম আছে মনে করো। এবার এটার মধ্যে তুমি একটা বস্তু ঝুলাইছো, ঠিক আছে, মনে করো একটা এম বরের বস্তু ঝুলাইছো, কি বলছো, এম বরের বস্তু ঝুলাইছো, যার ফলে তার হাইটটা একটু বাড়ছে, মানে সে একটু প্রসারিত হয়েছে। আগে এতটুকু ছিল, এখন হচ্ছে এতটুকু হয়ে গেছে। তাহলে এতটুকু কি হয়েছে, মনে করো এক্স পরিমাণ সে প্রসারিত হয়েছে। এই এক্স যেটা, এটা হচ্ছে প্রসারণ, ঠিক আছে। তাহলে এম বরের বস্তুর জন্য, এই যে এম এর জন্য তার একটা ওজন আছে, এই ওজন অনুযায়ী নিচে পড়তেছে। তো এম এর জন্য সে যে ওজন অনুভব করবে, সেটা হচ্ছে তোমার ডাব্লিউ, এবং এই ওজনটাই বল হিসেবে কাজ করবে। তো তার ওজন যত, ততটুকু নিচে সে ফোর্স দিবে, ওজনটাই হবে এক্ষেত্রে বল। তো এই যে মনে করো এম বলের বস্তু ঝুলানোর ফলে এখানে যে বলটা ক্রিয়েট হইতেছে, এই বল এফ সমান তুমি কে এক্স লিখতে পারো, যদি এখানে একটা মাইনাস চিহ্ন আছে হিসাবের ক্ষেত্রে মাইনাসটা কাজে লাগে না, ঠিক আছে। এফ সমান কে এক্স লিখতে পারবা। এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই কে কি ভাইয়া, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি বলছি, এম বরের কোনো বস্তুকে জুলাই যদি আমরা একটা স্প্রিংকে, তাহলে এম বরের জন্য যে এফ বল ক্রিয়েট হয়, ওই বল এফ সমান কে এক্স আমরা লিখতে পারি, ঠিক আছে। এফ সমান তুমি এমজি লিখতে পারবা, এমজি সমান কে এক্স লিখা যায়, ঠিক আছে, এভাবে লিখতে পারবা। সেটা দেখে কে এর সূত্র পাবা, কে সমান দেখো এফ বাই এক্স পাবা, স্প্রিং ধ্রুবক কে সমান এফ বাই এক্স, ঠিক আছে। ওইগুলো থেকে সবগুলা বের করতে পারবে। এবং স্প্রিং ধ্রুবকে, স্প্রিংয়ে সঞ্চিত শক্তি, স্প্রিংয়ে সঞ্চিত শক্তি একটা আছে ভাইয়া, স্প্রিংয়ে সঞ্চিত শক্তি কত জানো, স্প্রিংয়ে সঞ্চিত শক্তি তোমার ইউ সমান হাফ কে এক্স স্কয়ার। স্প্রিংয়ে সঞ্চিত শক্তি কি ভাইয়া, ইউ সমান হাফ কে এক্স স্কয়ার। স্প্রিংয়ে সঞ্চিত শক্তি কি, হাফ কে এক্স স্কয়ার, মনে রাখো। তো কোন স্প্রিং ধ্রুবকের একক কি, দেখো স্প্রিং ধ্রুবক ওই যে এফ সমান কে এক্স পাইছিলাম, ওইটা থেকে আমরা স্প্রিং ধ্রুবক পাই, দেখো কে সমান এফ বাই এক্স, ওইটা থেকে তো একক পেয়ে যেতেছি। বলের একক নিউটন, এক্স মানে কি, ওই যে কতটুকু প্রসারিত হয়েছে, প্রসারণ, ওইটার একক তার মিটার, কতটুকু বৃদ্ধি পাইছে। তো এখান থেকে দেখো কে এর একক কি পাইতেছি, নিউটন আছে উপরে, মিটার নিচে আছে, উপরে গেলে নিউটন পার মিটার আসবে, এটা আসবে স্প্রিং ধ্রুবকের একক কি ভাই, নিউটন পার মিটার। বুঝছি, বলো বুঝা গেছে? ওকে, একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, টান টান যদি করো, একটা বস্তুকে টান দিছো, তাহলে ওটার মধ্যে বিভব শক্তি জমা হয়, ঠিক আছে। টান দিছো, রাবারকে যদি টান দাও, ওইটার মধ্যে যে শক্তি সঞ্চিত, ওইটা আসলে বিভব শক্তি। স্প্রিংকে প্রসারিত করছো, ওইটার মধ্যে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি যেটা, ওইটা এক্স্যাক্টলি বিভব শক্তি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিভব শক্তি জমা হয়। বুঝছি, 10 কেজি বরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিংয়ের উপর পড়লো, স্প্রিংয়ের ধ্রুবক বলে দিছে সেটা কতটুকু সংকুচিত হবে। দেখো কি ডেঞ্জারাস একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে। তো এই যে স্প্রিং আছে, এই স্প্রিং এর উপর মনে করো 10 কেজি একটা বস্তু ফেলছে উপর থেকে, এই যে এখান থেকে, এটা হচ্ছে 10 কেজি বড় একটা বস্তু, এটা স্প্রিং এর মধ্যে ফেলছে। স্প্রিং এর মধ্যে যদি ফেলে, আচ্ছা এখানে আরেকটা চিত্র আঁকি, এটা ছিল স্প্রিং, এটাকে যদি স্প্রিং এর মধ্যে ফেলে, স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে। দেখো 10 কেজি বড় বস্তু ফালার পর এটা স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। কতটুকু সংকুচিত হয়েছে, এই যে এখানে যে পরিমাণটা সংকুচিত হয়েছে, চিন্তা করো, আগে হাইট ছিল এতটুকু, ঠিক আছে, এখন এই পয়েন্টে আছে, এতটুকু সংকুচিত হয়েছে এক্স পরিমাণ, এই এক্স এর মান বের করতে বসে। তো ভাই তোমাকে বলি, একটা বস্তুকে তুমি এখান থেকে এই স্প্রিং এর উপর ফেলছো, ওই বস্তুর যে যান্ত্রিক শক্তি আছে, ওইটা স্প্রিং এর সঞ্চিত শক্তিতে রূপান্তর হয়ে যাবে। ওই যে বস্তুটাকে, এই যে এই বস্তুটাকে তুমি স্প্রিং এর মধ্যে ফেলছো না, এই বস্তুর যে শক্তিটা আছে, ওইটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। দ্যাট মিনস এই বস্তুটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর ফেলছি, 10 মিটার পার সেকেন্ড বেগে যদি ফেলে এখান থেকে গতিশক্তি পাবো, তাহলে ওই গতিশক্তিটা স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান হয়ে যাবে, ঠিক আছে। বাকি বুঝাইতে পারছি? তাহলে এই বস্তুর যে গতিশক্তি আছে, দেখো হাফ এমভি স্কয়ার, এটা কি, এটা হচ্ছে গতিশক্তি, গতির জন্য যে শক্তি পেয়েছি এটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি স্প্রিং এর উপর সঞ্চিত, স্প্রিং এর উপর ফেলছি না, তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান হয়ে যাবে। দ্যাট মিনস শর্ত মতে এই গতিশক্তি সমান, দেখো বাংলায় লিখি একটু, গতিশক্তি, বস্তুর গতিশক্তি সমান স্প্রিং এর সঞ্চিত শক্তি, ঠিক আছে। তো বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কয়ার, স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এখান থেকে তোমাকে কি বলছে, স্প্রিং এর সংকুচন বের করতে, দ্যাট মিন্স এক্স বের করবা, হাফ হাফ কাটা, বাকিটুকু ক্যালকুলেট করো। 10 কেজি বড়ের বস্তু 10 মিটার পার সেকেন্ড ফেলছে, 10 স্কয়ার, কে এর মানও বলে দিছে, ওই যে এটা কত বলছে 10,000। আচ্ছা 1 2 3 4 5 6, 6টা শূন্য পড়ে গেছে, 6টা শূন্য, 5টা দিন, 6টা শূন্য সাথে এক্স স্কয়ার তো আছে। তো আমরা একটু হিসাব করি এখান থেকে। সো এক্স স্কয়ার সমান পাবো, দেখো এক্স স্কয়ার সমান পাবো, এই জিনিসটা এই দুইটা নিচে ভাগ হয়ে যাবে, 10 আর 10 স্কয়ারে আসে 1000, ঠিক আছে। আর এই যে এইটা এখানে ভাগ হয়ে আসবে, 1 2 3 4 5 6টা। তো এখান থেকে পাবা তুমি এক্স স্কয়ারের মান কত পাবা, 1000 ডিভাইডেড বাই 1 দিয়ে 6টা শূন্য। তো এটা আসতেছে হচ্ছে আমাদের কত, 1 × 10 ইনভার্স 3। তো এখান থেকে পাইতেছি 1 × 10 ইনভার্স 3 আসছে, বাট এটা আসছে এক্স স্কয়ারের মান। তুমি তো স্প্রিং এর সংকুচন কতটুকু হিসাব বের করবা, এক্স স্কয়ার যদি এটা হয় তাহলে এক্স সমান হবে √1 × 10 ইনভার্স 3। √, আনসার করো, তো এটা আসবে 0.0316, 0.0316 বা 0.03, এই যে 0.03, ঠিক আছে। এটা এই সরি √1 × 10 ইনভার্স 3। আচ্ছা আমার হচ্ছে এটাতে সামথিং প্রবলেম আছে, এটাকে রিজেক্ট করি, √1 × 10 ইনভার্স 3।
কি বলে রুট ওভার 10 মানে 0.001। ক্যালকুলেটর ভুল আনসার দিতেছে স্যার, আপনার ফোনে একটু ক্যালকুলেট করেন। রুট ওভার 0.001, রুট ওভার 0.001 এটা। এটাকে রোটেট করলে হয়ে যায় ফোনকে 0.001 0.0316 আসছে, ঠিক আছে। তো আমার কি হইল? বা রুট ওভার 0.01 এটা করলে আসে তোমার, আমার এখানে একটু সমস্যা হয়েছে এটারে। এই যে আমাদের টাইপিস এখানে শূন্যটা বেশি দিয়ে দিছে, 5টা শূন্য হবে, 1 2 3 4 5টাই আছে, তো ঠিক আছে আমি 6টা বলছি। টাইপিসও ঠিক আছে, আমি ভুল, বুঝছো? এখানে স্প্রিং ধ্রুবকে কয়টা শূন্য ছিল? 5টা শূন্য ছিল, আমি 6টা শূন্য দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি, এই যে এখান থেকে পাইলাম, মনে করো আমরা কে এক্স স্কোয়ার সমান এমবি স্কোয়ার, তো এখানে লিখতে পারি। তো এখান থেকে দেখো কে এর মান হচ্ছে 1 দিয়ে 5টা শূন্য, 5টা শূন্য। এখানে এক্স স্কোয়ার আছে, এম এর মান 10 কেজি, বি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিচ্ছি। পরে এখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান পাবো 10 × 10 স্কোয়ার মানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই, এই যে এটা নিচে ভাগ হয়ে যাবে 1 দিয়ে 5টা শূন্য। এখান থেকে পাইতেছি এক্স স্কোয়ার সমান 0.001, তো 0.01 এটা পাইছি। কি পাইছি? 0.01। কি পাইছি? 0.01। তো এখান থেকে যদি আমি এক্স বের করি তাহলে হবে রুট ওভার 0.01, দ্যাট মিন্স 0.1। এইটা আনসার, ঠিক আছে। ওকে, এবারে দেখো 20 কেজি পরে একটা বস্তু এত মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর পতিত হলো, স্প্রিং এর ধ্রুবকে তৈলে কতটুকু সংকুচিত হবে? সেম সেম, দ্যাট মিন্স বস্তুর গতিশক্তি, বা মনে করেন আমরা তো স্প্রিং এর যান্ত্রিক শক্তি বের করবো না, স্প্রিং থেকে লিখি স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান বস্তুর গতিশক্তি হবে, যেহেতু বস্তুটা স্প্রিং এর উপর পড়তেছে, বুঝছি? তো এখান থেকে হাফে হাফে কাটা। কে এর মান কত বলছে ভাইয়া? কে এর মান বলছে একটা, এর মান লিখে দিই 1 × 10⁵, সো 1 × 10⁵ x স্কয়ার। এম এর মান 20 কেজি, 20 × b হচ্ছে 5√2 স্কয়ার, ঠিক আছে। ওইখান থেকে পাইতেছি x স্কয়ার সমান, ওই যে ওইটা কত হিসাব করো দেখি, 20 × 5√2 স্কয়ার, ঠিক আছে। ওইটা আসতেছে 1000, সেম আসবে মেবি। এটা নিচে ভাগ হয়ে গেল 1 × 10⁵, তো এটা থেকে পাওয়া x স্কয়ার সমান 0.01, এটা থেকে পাওয়া x সমান রুট ওভার 0.01, দ্যাট মিন্স 0.1 মিটার, ঠিক আছে। তো জিনিসটা কি বুঝছি আমরা, যে একটা বস্তুকে স্প্রিং এর উপর ফেললে বস্তুর যদি গতিশক্তি প্রাপ্ত থাকে, গতিশক্তিটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। বস্তুর মধ্যে যদি বিভব শক্তির ক্যালকুলেশন দিয়ে থাকে, বিভব শক্তিটা হচ্ছে তোমার স্প্রিং এর মধ্যে সঞ্চিত হয়ে যাবে, ঠিক আছে। 5 কেজি পরে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এটা সিকিউ এর প্রশ্ন, এখানে দিয়ে দিচ্ছে। দেখো 5 কেজি পরের বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়লে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? আচ্ছা, তো মনে করলাম 5 কেজি বড় বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে, মনে করলাম এটা এত এই যে উচ্চতা আছে না, এটাকে এটা 5 কেজি বড় একটা বস্তু, এটাকে উপরের দিকে নিক্ষেপ করছে 50 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। আমি ধরছি x মিটার, ভূমি হতে x মিটার উপরে গিয়ে এই পয়েন্টে পি বিন্দুতে বলছে না উপরের দিকে ছুড়লে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? আমি বলছি যে ভূমি থেকে x মিটার উপরে পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এটা আমি ধরছি। আমার শর্ত হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, দ্যাট মিন্স বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু গতিশক্তি, এটাই তো শর্ত। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, দ্যাট মিন্স বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু গতিশক্তি। সো বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে mgh, হাফ ইনটু গতিশক্তি কি? হাফ mv স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে দেখো বিভব শক্তির ক্ষেত্রে mg আছে, এরপরে h আছে, ঠিক আছে, থাকুক। এটা আসবে এখানে গুণ করলে 1/4 mv স্কয়ার না। তো দেখো এখান থেকে কি আসতেছে m, এই যে বি স্কয়ার আছে না, দেখো উপরের দিকে নিক্ষেপ করছে, এই বি স্কয়ার জায়গায় আমরা লিখতে পারবো ইউ স্কয়ার মাইনাস 2gh। কেন লিখতে পারবো? আমরা পরন্ত বস্তু সূত্র থেকে পাইছি, কোনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে নিক্ষেপ করলে এখানের ক্ষেত্রে বেগ আসে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। কেন? এমনিতে আসার কথা বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, উপরের ক্ষেত্রে মাইনাস আসে কেন? এটা অভিকর্ষণ ত্বরণের বিপরীতে কাজ করে দেয়। তো এটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে, আমরা এটা লিখবো এই বি স্কয়ার জায়গায় ইউ স্কয়ার মাইনাস 2gh লিখবো, ঠিক আছে। তো এখানে দেখো এম এ কাটা যাইতেছে, তো এখান থেকে আমরা লিখতে পারবো জি এর মান 9.8, এইচ এর মান আমরা x ধরছি, যে x মিটার উচ্চতায় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এই x মিটার উচ্চতায় এই যে পি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ক্ষেত্রে ভূমি থেকে কত উপরে আছে? x মিটার উপরে আছে। 1/4 ইনটু ইউ কত? দেখো তাকে 50 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে উপরে দিকে নিক্ষেপ করছিল, 50 স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান 9.8 এবং এইচ এর মান কত? সেও এইখানে কতটুকু উপরে উঠছে? x মিটার উপরে উঠছে,
ঠিক আছে, উপরের দিকে নিক্ষেপ করলে দুইটাই হাইট এক্স হয়। 4 যদি এখানে গুণ হয়ে আসে কত হবে দেখো, 4 এখানে আসলে এটা 4 গুণ হয়ে যাবে, 4 × 9.8 × x হবে, আর ওইটা তুমি হিসাব করো, পরে x বের করবা ক্যালকুলেট করো, 50 স্কয়ার মাইনাস, আচ্ছা 50 স্কয়ার মানে হচ্ছে 2500 মাইনাস ওইটা হিসাব করো 2 × 9.8, দ্যাট মিনস 19.6x। ঠিক আছে, তো এখানে এটা একটু কাউন্ট করে দেখো, এটা এই পাশটা কত আসবে, 4 × 9.8, এটা আসলো ভাইয়া 39.2x, এবং এই যে এই মাইনাস 19, আচ্ছা ডিরেক্টলি লিখি, একটু মানে বেশি সংখ্যা বের করলে আবার তোমরা বুঝবা না, 19.66 আছে, এটা একটু কঠিন, ভালো করে বুঝো, মানে এটা সিকিউর টাইপটাই দিয়ে দিস তোমাকে এমসিকিউ, এটা বোর্ডে আসে না, স্কুলের কোশ্চেনের জন্য কঠিন, এটা এই পাশে প্লাস হয়ে আসবে 19.66 = 2500। সো এখান থেকে পাবো আমরা দুইটা যোগ করো 39.2 প্লাস 19.6 কত আসছে 58.8x, এটা সমান আসছে 2500। তো এখান থেকে পাবো আমরা x সমান এই 2500 ডিভাইডেড বাই 58.8, 2500 ভাগ 58.8, এটা আসতেছে 42.51। ঠিক আছে, 42.517 কত আসছে 42.517, তো 42.517 মানে 52 আর কি। তো কত উপরে বৃহস্পতি অতিশক্তি অর্ধেক হবে, জিনিসটা কি বুঝছি আমরা? ওকে, নেক্সটে আসুন। একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে কি হবে, ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখছি, তাহলে এক্ষেত্রে কি হবে জানো, ভূমি থেকে উঠে, এই যে ভূমিতে ছিল, ভূমি থেকে আমরা এটাকে কোথায় রাখছি, যে মনে করো টেবিলে রাখছি উঠাইয়া, তাহলে ভূমি থেকে টেবিলে নিছি, এক্ষেত্রে হচ্ছে ভূমি থেকে উপরে উঠলে এটার বিভব শক্তি চেঞ্জ হয়, তো এখানে কৃতকাজ যেটা হয়েছে ওইটা ছিল বিভব শক্তি। ঠিক আছে, বিভব শক্তি কৃতকাজ সেম, ভূমি থেকে উপরে তুলছে দ্যাট মিন্স কৃতকাজ সমান বিভব শক্তি, বিভব শক্তি mgh, কৃতকাজ mgh, আর ভূমি থেকে উপরে তুলছি মানে হচ্ছে এই যে কৃতকাজই বিভব শক্তিতে, বিভব শক্তি কৃতকাজে রূপান্তর হয়েছে। ঠিক আছে, ওকে, একটা বস্তুকে, আচ্ছা এই চিত্রটা লক্ষ্য করো, পি বিন্দু থেকে 10 কেজি বলে একটা বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়ছে, বলছে আর বিন্দুতে বিভব শক্তি কত, আচ্ছা আর বিন্দুতে বিভব শক্তি বের করতে বলছে, আর বিন্দুতে বিভব শক্তি, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে mgh আমরা জানি, বাট এখানে h হচ্ছে সে ভূমি থেকে কত উপরে আছে, তাহলে আর বিন্দুতে সে ভূমি থেকে কত উপরে আছে একটু চিন্তা করো, আর বিন্দুতে সে ভূমি থেকে কত উপরে আছে, আর বিন্দুতে সে ভূমি থেকে উপরে আছে কতটুকু দেখো, টোটাল 60, উপরেরটুকু বসে 40, এখানে আবার 10 বসে, বাট আর বিন্দুটা বলে নেই, টোটাল 60, এটা 40, টোটাল 60, মিন্স এটা কত, এটা 20 না, আর বিন্দু পর্যন্ত কত হবে, তাহলে এটা হবে 20, এটা হবে 20, তো এখানে আর বিন্দুতে বিভব শক্তি বের করবো, দ্যাট মিন্স আর বিন্দুটা ভূমি থেকে কত উপরে আছে এটা কাউন্ট করবো, এম এর মান দিছে 10 কেজি, জি এর মান 9.8, এবং আর বিন্দুর ক্ষেত্রে সে কত মিটার উপরে আছে, 20 মিটার, তো এটা হিসাব করো 10 × 9.8 × 20, 9.8 × 20, তো এটা আসতেছে 1960 জুল। ঠিক আছে, এই যে এটা ইজি না, ইজি। ঠিক আছে, এরপরে দেখো অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, অবশ্যই অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে। মোট শক্তি মানে কি দেখো, মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। ঠিক আছে, তাইলে অর্ধেক উচ্চতায়, যে অর্ধেক উচ্চতায় আমরা জানি কি হয়, অর্ধেক উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়, অর্ধেক উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়, তাহলে মোট শক্তির অর্ধেক হয়ে যাবে গতিশক্তি। কেন? কজ মোট শক্তি কেমনে আসে, গতিশক্তি প্লাস বিভব শক্তি। ঠিক আছে, তো অর্ধেক উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান, দ্যাট মিন্স গতিশক্তি অর্ধেক বিভব শক্তি অর্ধেক, দুইটা মিলে মোট শক্তি। ঠিক আছে, গতিশক্তি অর্ধেক বিভব শক্তি অর্ধেক, তো অর্ধেক উচ্চতায় গতিশক্তিও মোট শক্তির অর্ধেক, বিভব শক্তিও মোট শক্তির অর্ধেক, আর গতিশক্তি বিভব শক্তি সমান। ঠিক আছে, এই যে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়েছে, আচ্ছা ভালো করে চিন্তা করো, এটাতে কাহিনী আছে, উপর থেকে নিচে পড়তেছে, দ্যাট মিন্স উপরে যখন ছিল তার হাইয়েস্ট বিভব শক্তি ছিল, আমরা জানি যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় ছিল এই পয়েন্টে যখন ছিল, নিচে যখন পড়তেছে তখন তার গতিশক্তি বাড়তেছে, উপর থেকে নিচে পড়লে আমরা জানি এই যে যত হাইট বাড়ে গতিশক্তি বাড়ে, বেগও বাড়ার জন্য গতিশক্তি বাড়ে, বাট ভূমি থেকে তত দূরত্ব কমতেছে, তার মানে উপর থেকে নিচে নামলে গতিশক্তি বাড়তেছে, বিভব শক্তি কমতেছে, মানে বিভব শক্তি ছিল আগে উপরে হাইয়েস্ট বিভব শক্তি ছিল, এটা থেকে পড়ার ফলে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হইতেছে, আগে বিভব শক্তি বেশি ছিল, একটু নামছে, দ্যাট মিন্স বিভব শক্তি কমছে, গতিশক্তি বাড়ছে, আরো নামছে, আরো গতিশক্তি বাড়ছে, বিভব শক্তি আরো কমছে, দ্যাট মিন্স এখানে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হইতেছে না, বরং বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হইতেছে, বুঝছো? আর এস বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, এটা ঠিক আছে কিনা দেখি, এস বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, দেখো এস বিন্দুতে দেখো, ওই যে আমার ওই হিসাব আছে, এস বিন্দুতে এতটুকু 10 মিটার, টোটাল হচ্ছে 60, তাহলে এতটুকু কত হবে, এটা 10 মিলে এতটুকু কত হবে, এতটুকু হবে 50 মিটার, এটা হচ্ছে বিভব শক্তির জন্য। দেখো আমরা যদি আমাদের কি বের করতে হচ্ছে, গতিশক্তি অনুপাত বিভব শক্তি, তো গতিশক্তি সমান দেখো গতিশক্তি অনুপাত বিভব শক্তি কত আসতেছে, দেখো গতিশক্তি অনুপাত বিভব শক্তি, তাহলে গতিশক্তি হচ্ছে তোমার উপর থেকে কতটুকু নিচে নামছে, 50 মানে আর বিভব শক্তি কত, বিভব শক্তির জন্য নিচে থেকে কত উপরে আছে 10, তো এখানে পাইতেছি গতিশক্তি 10 দিয়ে ভাগ দিলে 5:1 পাইতেছি, গতিশক্তি অনুপাত বিভব শক্তি সমান 5:1, তো এখান থেকে বোঝা যায় যে বিভব শক্তি 1 গুণ হলে গতিশক্তি 5 গুণ, বা এইভাবে যদি লিখে দেবো
এই যে অনুপাতের পূর্ব রাশিকে উপরে উত্তর রাশিকে নিচে, পূর্ব রাশিকে উপরে উত্তর রাশিকে নিচে, ওইটা থেকে পাই টি সমান, এখানে পাইলাম 5, বিটা ওই পাশে গুণ হয়ে গেল, দ্যাট মিন্স 5 * b, তাহলে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। ঠিক আছে, দেখো গতিশক্তির বিভব শক্তির ক্ষেত্রে 10 মিটার, গতিশক্তির ক্ষেত্রে হাইট পাইতেছে 50 মিটার, বুঝেই দিতেছে 10 এর 5 গুণ 50, দ্যাট মিন্স গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। এখানে আনসার হবে এই যে 1 আর 3 আনসার হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ ক্লাসটা শেষ করে দিই, তাইলে আমার সবচেয়ে শান্তি। এই যে এখন আসো শক্তির কয়েকটা উৎস আছে। ঠিক আছে, একটা আছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। এগুলো একটু মনে রাখো। নবায়নযোগ্য শক্তির মধ্যে কোনগুলা? নবায়নযোগ্য শক্তি হচ্ছে যেগুলা মানে কখনো শেষ হবে না, যে শক্তিগুলা ফুরাবে না, এগুলো নবায়নযোগ্য শক্তি। লাইক জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, সূর্যের যে আলো জীবনে শেষ হবে না। বায়ু শক্তি, বাতাস জীবনে শেষ হবে না। জিও থার্মাল, এই যে এইগুলা নবায়নযোগ্য শক্তি, এগুলা নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য লাইক তেল, এটা শেষ হয়ে যাবে। গ্যাসও শেষ হওয়ার সম্ভাবনা আছে, গ্যাসও শেষ হয়ে যায়। কয়লা, এটাও শেষ হয়ে যাবে। নিউক্লিয়ারও শেষ হয়ে যাবে। ইউরেনিয়াম, এগুলো শেষ হয়ে গেলে নিউক্লিয়ার আর খোঁজ পাওয়া যাবে না। দ্যাট মিন্স নবায়নযোগ্য হইতেছে যেগুলা ফুরায় না, অনবায়নযোগ্য হইতেছে যেগুলো শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায়। নবায়নযোগ্যের উদাহরণ জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল। অনবায়নযোগ্য তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার ইত্যাদি। ঠিক আছে, নিচের কোনটা অনবায়নযোগ্য শক্তি? সো এখান থেকে দেখো কোনটা অনবায়নযোগ্য। বায়োমাস নবায়নযোগ্য আমরা জানি। ঠিক আছে, বায়ুশক্তি নবায়নযোগ্য, জিওথার্মাল এগুলো নবায়নযোগ্য। একমাত্র নিউক্লিয়ারই ফুরিয়ে যাবে, এটাই অনবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, মোবাইলের ব্যাটারিকে চার্জ করলে, মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? মোবাইলের ব্যাটারিকে চার্জ করলে আমাদের তড়িৎ শক্তি কিসে যায়? তড়িৎ শক্তি যায় হচ্ছে রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে। ঠিক আছে, রাসায়নিক শক্তি। দেখো মোবাইলে চার্জ দিলে তড়িৎ শক্তি, বিদ্যুৎ থেকে ব্যাটারিতে চার্জ হয়, তড়িৎ শক্তি যায় লিথিয়াম ব্যাটারিতে, রাসায়নিক শক্তি হয়। তো চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, তাহলে রাসায়নিক শক্তি জমা হবে ব্যাটারিতে। বুঝছি আমরা? বলো, বুঝতেছি? ওকে, এরপরে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি? নবায়নযোগ্য শক্তি কোনটা? বায়োমাস, কয়লা অনবায়নযোগ্য, মিথেন ও গ্যাস এটা ফুরিয়ে যাবে, ডিজেল এটা তেল, এগুলো হচ্ছে ফুরিয়ে যাবে, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। বাট বায়োমাস এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, বলো বুঝা গেছে? পুলাপান বুঝছি আমরা? নবায়নযোগ্য শক্তির উৎস কোনটা? এই যে নবায়নযোগ্য শক্তি, আবার আছে জিওথার্মাল নবায়নযোগ্য, বাকিগুলো হচ্ছে অনবায়নযোগ্য। কোন শক্তিগুলো নবায়নযোগ্য শক্তির শক্তি? দেখো এখানে কয়লা আছে যেটা অনবায়নযোগ্য, এটা বাদ। ঠিক আছে, এটা আছে প্রাকৃতিক গ্যাস, এটা অনবায়নযোগ্য, শেষ, বাদ। সূর্যের তাপ, সমুদ্রের তাপ, সূর্যের আলো, দেখো জল প্রবাহ, এইগুলো হচ্ছে নবায়নযোগ্য। এখানে আসে হাইড্রোজেন, ফুয়েল, ইউরেনিয়াম, এগুলো তো ফুরিয়ে যাবে, সেগুলো অনবায়নযোগ্য। এটাতে সবগুলো নবায়নযোগ্য। জল প্রবাহ, সমুদ্র তাপ, সূর্যের আলো, এগুলো কখনো শেষ হবে না, এগুলো হচ্ছে নবায়নযোগ্য। ঠিক আছে, নিচের কোন যন্ত্রে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে? দেখো জেনারেটর কি করে? জেনারেটর ইয়েকে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, রাসায়নিক থেকে তড়িৎ, জেনারেটরের কাজ। মাইক্রো ওভেন কি করে? আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। মাইক্রো ওভেনে কিন্তু আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। মাইক্রো ওভেনে আলো থাকে, ওই আলো থেকে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, মাইক্রো ওভেনে খাবার গরম করে না, সেটাতে আলোক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয়। ঠিক আছে, বুঝছো? তো এটার আনসার আমরা বুঝছি। তারপর হচ্ছে ফটোগ্রাফির ফিল্ড, এগুলোর আনসার ভাইয়া বলে দিই। এই যে তোমার এটা কোনটা রে আল্লাহই জানে, যাই হোক। আচ্ছা, ফটোগ্রাফিক ফিল্মে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। ফটোগ্রাফিক ফিল্মে হচ্ছে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হয়, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, বুঝছো? আর ব্যাটারিতে কিরকম? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। আর ফটোগ্রাফিক ফিল্মে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, বুঝছি? এন্ড হচ্ছে জেনারেটরে দেখছি আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। জেনারেটরে কি দেখছি? মানে বিদ্যুৎ শক্তি যেটা, ওইটা হচ্ছে আমাদের মানে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে, আর কি রাসায়নিক না, সরি, এটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে বা বিদ্যুৎ শক্তিতে। ঠিক আছে, আচ্ছা। আর থার্মোকাপল হচ্ছে তাপ শক্তিতে হচ্ছে তোমার ইয়েতে, তাপ শক্তিকে ইয়েতে রূপান্তর করে, তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তি। এটা হচ্ছে থার্মোকাপলের তাপ থেকে বিদ্যুৎ। এগুলো আসতে পারে, শিখে রাখো। ঠিক আছে, নিচের কোনটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে জেনারেটর, একটু আগেই পড়ছি। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ অল্প পরিমাণ, 0.7%। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? 0.7%। মনে রাখো এটা ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের এমন একটা সূত্র যেখানে হচ্ছে এম হচ্ছে ওই যেটুকু বলকে আমরা এনার্জিতে, ই মানে এনার্জিতে পরিমাণ করব ওই এম, আর সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত তোমরা জানো? আলোর বেগ হচ্ছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এম কি? এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত বল, এটাকে হচ্ছে আমরা আলো মানে এনার্জিতে কনভার্ট করব। কোন সূত্রের সাহায্যে বস্তুর বলকে শক্তিতে রূপান্তর করা যায়? ইজ ইকুয়াল টু mc স্কয়ার দিয়ে। ঠিক আছে, যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ফিশন প্রক্রিয়ায় 1 কেজি বল লোপ পায়,
তবে নির্গত শক্তি কত হবে? দেখো এখানে 1 কেজি বরের ডিফারেন্স হয়েছে, মানে ডেল এম 1 কেজিতে নির্গত শক্তি হবে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। বুঝছো, এই যে বর যেটা লুপ পাইছে, বর কতটুকু 1 কেজি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। সো আলোর বেগটাকে হচ্ছে আমরা স্কয়ার করে ফেলছি, মানে এখানে সি এর উপরে স্কয়ার আছে তো স্কয়ার দিয়ে দিলাম, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এখানে স্কয়ার আছে স্কয়ার দিছি। তো আমাকে নির্গত শক্তি বের করতে হবে, এনার্জি বের করতে হবে, সেটাই হিসাব করো 3 × 1 × 3 × 10⁸8 স্কয়ার 9 × 10⁻16 শক্তির একক জুল। এটা দেখছো ক্ষমতার একক, এই যে ক্ষমতা আসছে, আহারে এইটা কতটা যে বোর্ডে আসছে চিন্তা করে দেখছো, এই যে এটা ফুরাইতেছে না, মানে কতটা যে বোর্ডে আসছে এটা। তো ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি বের করতে বলছে? ক্ষমতা P = W/T আমরা জানি, এটাকে mgh/T ও লিখে, ঠিক আছে। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওয়াট, ওয়াট। এখান থেকেও তুমি অনেক জিনিস বুঝতে পারবা, ঠিক আছে। এই যে ভালো করে চিন্তা করে দেখো, আমরা যদি এটা থেকে ডেসক্রাইব একদম মাত্রাটা বের করি, আগে একক বের করি। দেখো মিটার কৃত কাজের একক কি ভাইয়া? জুল। আচ্ছা এটা দেখো একদম মৌলিক থেকে পড়ি, এই যে এম, এই এম মানে কি বুঝাইতেছে? বল বুঝাইতেছে, mgh এর বর থেকে আসবো কেজি, জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, এটা থেকে পাবো মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর একক। এই তো কত হাইট, হাইটের একক আবার মিটার, নিচে আছে টি, টি মানে সেকেন্ড। তো এবারে দেখো একসাথে লিখলে কেজি মিটার, মিটারে মিটারে মিটার স্কয়ার, এখানে সেকেন্ড ইনভার্স 2 আছে, এই সেকেন্ডটা উপরে সেকেন্ড ইনভার্স 1 হয়ে যাবে, তখন হয়ে যাবে সেকেন্ড ইনভার্স 3। এবার হিসাব করো, এটা হচ্ছে আমাদের ক্ষমতার একক, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব, ঠিক আছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। তো এখানে কেজি মানে কি? বর, বর মানে এম, বরের মাত্রা এম, মিটার হচ্ছে দৈর্ঘ্য বুঝাইতে, দৈর্ঘ্য থেকে লেংথ, স্কয়ার আছে স্কয়ার দিলাম, সেকেন্ড হচ্ছে সময়, হচ্ছে টাইম, মানে এই সেকেন্ড যে এটা টাইম বুঝাইতে, টাইমের মাত্রা টি ইনভার্স 3 আছে, ml স্কয়ার পার টি কিউব, এইটা হচ্ছে ক্ষমতার মাত্রা। বুঝতে পারছি? ml স্কয়ার পার টি কিউব জীবনে ভুলবা, এটা কিন্তু ভালো করে দেখো, ভুলে গেলেও আমরা এইগুলা থেকেই বের করবো, সূত্র থেকেই একক মাত্রা বের করবো। তাহলে ml স্কয়ার পার টি কিউব, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। নিচের কোনটি বল ও বেগের গুণফল? দেখো বল ও বেগের গুণফল, তাহলে বল ইনটু বেগের গুণফল আমরা জানি ক্ষমতা P = F × B লেখা যায়, ক্ষমতা P = F × B, যদিও আমি এই সূত্রটা জানি তোমরা তো জানো না। তো বল ইনটু বেগের গুণফল মানে F × B, ভালো করে দেখো, ক্ষমতা P = W/T, ওইটা থেকে আমরা লিখতে পারবো, দেখো ভালো করে চিন্তা করো, W সমান লিখতে পারবো mgh, ঠিক আছে, অথবা আমরা ওইভাবে লিখি MAS লিখি, ভালো হবে MAS লিখি, W সমান MAS ও লিখতে পারবো, তো অবশ্যই লিখতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে এম এ যেটা, এটা হচ্ছে আমাদের বল, S/T যেটা মানে সরণ বাই সময়, এটা মানে কি? বেগ। তাহলে এখান থেকে আসে বল ইনটু বেগ, বল ইনটু বেগ মানে ক্ষমতা, ক্ষমতা বল ও বেগের গুণফল, ঠিক আছে, F × B, ক্ষমতা P = F × B। 1 সেকেন্ডে 1 জুল কাজ হলে তা কিসের সমান? 1 ওয়াটের সমান, মানে 1 সেকেন্ডে 1 জুল কাজ হইতেছে, 1 সেকেন্ডে 1 জুল কাজ হইতেছে, ক্ষমতা দেখো W/T, এই যে 1 সেকেন্ডে এটা হচ্ছে 1 জুল কাজ হইতেছে, সময় 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 1 জুল কাজ হইতেছে, তাহলে 1 সেকেন্ডে 1 জুল কাজ হইতেছে, এটা কিসের হার? কাজ করার হার না, দেখবেন সেটা ক্ষমতা, ক্ষমতার একক কি? এটার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে 1 জুল কাজ যদি হয়, তাহলে ওইটা থেকে আমরা পাইতেছি 1 ওয়াট ক্ষমতা, মানে ক্ষমতা হইতেছে 1 ওয়াট, এটা কিসের সমান? 1 ওয়াটের সমান, বুঝছি? ওকে। 500 ওয়াট ক্ষমতার একটা তড়িৎ মোটর 10 সেকেন্ডে 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হয়, মানে 500 ওয়াট ক্ষমতার একটা মোটর দ্বারা শক্তির অপচয় বের করতে বলছে, শক্তির অপচয়। তো শক্তির অপচয় কেমনে বের করবা? এইগুলার একটু সূত্রগুলো আমরা লিখে আসো। প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি তোমার মনে করো W, এই W সমান PT লেখা যায়, শক্তি W সমান PT, ওই যায় তোমার হচ্ছে, বা ক্ষমতা P = W/T, যে এটা দেখে আসে, ক্রস গুণন করো W সমান PT, ঠিক আছে। প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি ডিরেক্ট হিসাব করে বের করো, ওই যে যেগুলা কাজ করে আর কি, W প্রাইম মনে করতে পারো, W প্রাইম = mgh, এটা হচ্ছে কার্যকর শক্তি, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি কি? মানে তার মোট প্রদত্ত যে শক্তি আছে, তার মোট প্রদত্ত শক্তি যেটা আছে, মোট প্রদত্ত শক্তি দেখে কার্যকর শক্তি যেটা আছে, যেটা দিয়ে কাজ করতেছে, এটা বিয়োগ দিলে আমরা কতটুকু অপচয় হয়েছে অপচয়কৃত শক্তি পেয়ে যাবো। মানে এখানে শক্তিকে জাস্ট আমি W লিখছি, তুমি E লিখতে পারো, শক্তিকে বেশিরভাগ অনেকে E ও লিখে, E লিখে আর কি, W ও লেখা যায়, ঠিক আছে। এরপরে আসো আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা যদি তোমার P হয়, তাহলে কার্যকর ক্ষমতা P প্রাইম, ওইটাকে আমরা লিখতে পারি হচ্ছে P প্রাইম মানে কি? W/T mgh/T লিখতে পারবো। ওই যে কার্যকর শক্তি W প্রাইম না, তাহলে W প্রাইম থেকে হচ্ছে আমরা যেইটা পাবো ওইটা অবশ্যই হবে আমাদের কি? কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা কত আসতেছে? W/T, দ্যাট মিন্স mgh/T লিখতে পারবো, mgh/T, এটা মনে রাখো, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এটা কি ভাইয়া? কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, ঠিক আছে, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। ওকে। এবং কর্মদক্ষতা আছে, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কর্মদক্ষতা ইটা সমান লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। সো এটাকে আমরা
ক্ষমতা দিয়ে লিখলে পি ড্যাশ বাই পি ইন্টু 100% লিখতে পারবো। দ্যাট মিন্স কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, অথবা এইভাবে লেখা যায় লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। লব্য কার্যকর শক্তি মানে হচ্ছে যে শক্তি দ্বারা কাজে লাগতেছে ওইটাই আর কি লব্য কার্যকর শক্তি। ঠিক আছে, এই যে কার্যকর শক্তি এটাই লব্য কার্যকর শক্তি। তো দুইটা শক্তি আমরা ইউজ করতে পারবো। এবারে আসো 500 ওয়াট ক্ষমতা একটা তড়িৎ মোটরের দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি বরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হয়েছে। ঠিক আছে, তো এখানে 500 ওয়াট ক্ষমতার একটা তড়িৎ মোটর, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটা আমাদের মোটরে দেওয়া আছে এই ক্ষমতাটা। ঠিক আছে, মানে এটা হাইয়েস্ট এতটুকু কাজ করতে পারবে, এটা ক্যাপাবিলিটি এইখানে 500 ওয়াট প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা, তো প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে পি। তো আমাদের অপচয় শক্তির অপচয় বের করতে হইলে আমরা দেখছি যে শক্তির অপচয় কেমনে বের করবো, মানে প্রদত্ত শক্তি দেখে কার্যকর শক্তি বিয়োগ দিব। তো এখানে পাইছি আমরা প্রদত্ত ক্ষমতা, তাইলে প্রদত্ত শক্তিটা বের করি। প্রদত্ত শক্তি কেমনে বের করবো, প্রদত্ত শক্তি W = PT, এটা না? তো তার প্রদত্ত ক্ষমতা 500 ওয়াট, সময় কত লাগছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড লাগছে, তাহলে এখান থেকে পাইলাম 5000 জুল। এটা ছিল তার প্রদত্ত শক্তি, দ্যাট মিন্স তার এতটুকু শক্তির বা এতটুকু কাজ করতে সক্ষম এই মোটরটা, দ্যাট মিন্স এটা তার প্রদত্ত শক্তি। এবার কার্যকর শক্তি বের করো। কার্যকর শক্তি তুমি কেমনে বের করবা ভাইয়া দেখাইছি, W প্রাইম সমান ডাইরেক্ট mgh দ্বারা বের করবা। এখানে দেখছি 15 কেজি বরের বস্তুকে 10 সেকেন্ডে 20 মিটার উচ্চতায় তোলা হয়, দ্যাট মিন্স m এর মান 15 কেজি, g এর মান 9.8 এবং h এর মান 20 মিটার, 20 মিটার উপরে তুলছে। তো এটা থেকে কার্যকর শক্তি পেয়ে যাবো 15 × 9.8 × 20, 2940 জুল আসছে। এটা আসছে কার্যকর শক্তি, এটা আসছে প্রদত্ত শক্তি। আমরা বের করবো অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি মানে কি, প্রদত্ত শক্তি, বা একটু ডিটেলসে লিখতেছি এটা যাতে এটা একদম নতুন অনেকের কাছে। প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ দিব। ঠিক আছে, তাহলে দেখো প্রদত্ত শক্তি কত, প্রদত্ত শক্তি হচ্ছে 5000 জুল, 5000 জুল মাইনাস কার্যকর শক্তি 2940 জুল, 2940 জুল, এটা বিয়োগ দাও। এই যে 2060 জুল, এটা হচ্ছে অপচয়কৃত শক্তি, এই শক্তিটা অপচয় হয়ে গেছে। বুঝছি? 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ে উঠে, তার ক্ষমতা কত? ক্ষমতা P সমান mgh/t। ঠিক আছে, ক্ষমতা P সমান W/t না, কেন? তার কার্যকর ক্ষমতা নেই, কার্যকর ক্ষমতাটা হিসাবে ইঞ্জিনের ক্ষেত্রে, বাট এখানে ডিরেক্ট একজন ব্যক্তির ক্ষমতা বের করবো, P সমান mgh/t বা W/t থেকে mgh/t আসে আর কি। তার বড় হচ্ছে 70 কেজি, 70 কেজি ওজনের ব্যক্তি, জির মান 9.8, কত মিটার উপরে উঠে 100 মিটার উঁচু পাহাড়ে উঠতেছে, ডিভাইডেড বাই কত মিনিটে, 5 মিনিটে, ওটাকে সেকেন্ডে নিবা, 5 × মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 দিয়ে গুণ দিলে 5 × 6 = 300 সেকেন্ড আসতেছে। বুঝছি? 300 সেকেন্ড, তো টির মান 300 সেকেন্ড। এখান থেকে তুমি ক্ষমতা পেয়ে যাবা কত ওয়াট, 70 × 9.8 × 100, ঠিক আছে, ভাগ 300 ওয়াট। তো এটা পাইলাম কত ভাইয়া, 228.67 ওয়াট। এই যে সময় 300 সেকেন্ড, ওয়াট মেবি আমি মুখে দিয়ে উচ্চারণ করে ফেলি মাঝে মাঝে, বাই দাও, বলে বাদ দাও। এই যে ক্ষমতা P সমান mgh/t, টিটাকে মিনিট থেকে সেকেন্ডে নিচে, বাকি সব মান বসাইছি, আমার হচ্ছে এখানে ইয়ে চলে আসছে, ক্ষমতাটা চলে আসছে ওয়াটে। বুঝছি আমরা? ওকে, কত মিনিট হয়েছে একটু দেখ ক্লাস, বুঝছি এটা? ওকে, কর্মদক্ষতা ইটা, কাজের পরিমাণ W, প্রদত্ত শক্তি E, অপচয় E1 হলে কোন সূত্রটি সঠিক? দেখো আমরা জানি কর্মদক্ষতা সমান লব্য কার্যকর শক্তি E প্রাইম, ঠিক আছে, ডিভাইডেড বাই, মানে লব্য কার্যকর শক্তি মানে কার্যকর শক্তি, সূত্রটা যদি এইভাবে দাও, কার্যকর শক্তি বা লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%, এটা হচ্ছে সূত্র, কর্মদক্ষতার সূত্র। তো এখানে লব্য কার্যকর শক্তি কোনটা হবে, তোমার কাজের পরিমাণ W এবং শক্তির অপচয় এইটা, তাইলে কার্যকর শক্তি তুমি কেমনে পাবা? দেখো কেমনে পাবো, কাজের পরিমাণ W, প্রদত্ত শক্তি E দিচ্ছে, আচ্ছা বুঝছিস, এখানে কাজ আর আসতেছে না, শক্তি দ্বারা আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, তার প্রদত্ত শক্তি ছিল E আর শক্তির অপচয় E1, তাইলে কার্যকর শক্তি কি হবে? কার্যকর শক্তি কি হবে ভালো করে বুঝো, এটা থেকে বের করো। প্রদত্ত শক্তি থেকে যদি তুমি অপচয়কৃত শক্তি বিয়োগ দিয়ে দাও, তাহলে কতটুকু শক্তি দ্বারা কাজ হয়েছে এটা পেয়ে যাবে না? আমরা অপচয়কৃত শক্তি বের করি কেমনে? প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ দিয়ে। সেম ভাবে কার্যকর শক্তি বিয়োগ বের করবা প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বিয়োগ দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্যকর শক্তি। যে উপরে যে লব্য কার্যকর শক্তি, এটা হচ্ছে এইটা E - E1 ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি হচ্ছে আমাদের E, এখানে 100% আসে, এটাই আসছে আমাদের সূত্র, এটা সমান E - E1 * E, E1 - E, so E - E1 divided by E into 100%, এই যে গো নাম্বার, E - E1 divided by E into 100%। তো এটা অনুযায়ী আমরা সূত্রটা বের করছি। কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? এটা কর্মদক্ষতা 90% বলতে বোঝায় এটা কার্যকর ক্ষমতা, মানে হচ্ছে মনে করো এখান থেকে বোঝা যন্ত্রের সর্বদা 90 জুল শক্তি দিতে হবে না, এটা না। যন্ত্রের সর্বদা 100 জুল শক্তি দিবে, এটা না। দেখো বুঝবা, যন্ত্রের সর্বদা 90 জুল শক্তি দিলে লব্য কার্যকর শক্তি 100 জুল, না 100 জুল যদি প্রদত্ত শক্তি দাও তাহলে লব্য কার্যকর শক্তি 90 জুল আসে। আমরা এনে কর্মদক্ষতা এটা সমান
90% আসে না? দেখো আমি দেখো লব্য কার্যকর শক্তি 90 যদি হয় আর প্রদত্ত শক্তি 100 হয়, তাইলে কিন্তু আমাদের এখান থেকে ক্ষমতা আসে তোমার 90, কর্মদক্ষতা আসে 90%। ঠিক আছে, এই 90% কর্মদক্ষতা মানে এটা বুঝাইতেছে মোটরের যদি ক্ষমতা 100 থাকে তাইলে কার্যকর ক্ষমতা হইতেছে 90, বা 100 জুল শক্তি দিলে 90 জুল কাজ হইতেছে। যন্ত্রে 100 জুল শক্তি দিলে লব্য শক্তি হচ্ছে 90 জুল, মানে লব্য শক্তি যেটা কাজ হইতেছে ওইটা, এটাই হচ্ছে আনসার। প্রত্যেকটি ধাপে 20% শক্তির অপচয় হলে 3 ধাপ পর কর্মদক্ষতা কত? এটা এমসিকিউ এর জন্য, বেসিকের জন্য আলাদাভাবে, মানে সিকিউর জন্য বুঝাই, এমসিকিউ এর জন্য শর্টকাটে শিখো। দেখো প্রত্যেক ধাপে 20% শক্তির অপচয় হইতেছে, তাহলে কার্যকর কত হইতেছে? কার্যকর হইতেছে এই যে 100 টাকা টোটাল, তাহলে 100 থেকে 20 বিয়োগ দিলে 80% কার্যকর হইতেছে। এই 80% মানে কত? 0.8 না? ভালো করে বুঝো, কার্যকর কত হইতেছে? 80%, মানে 0.8। ঠিক আছে, ওকে। তাইলে 3 ধাপ পর কর্মদক্ষতা কত? 3 ধাপ পর, তাহলে প্রত্যেক ধাপে 0.8 করে কাজ হইতেছে, প্রত্যেক ধাপে 0.8 করে কাজ হইতেছে। তাহলে 3 ধাপ পরে হচ্ছে আমি কি করব? 3 ধাপ পরে আমি হচ্ছে কর্মদক্ষতা বের করব। তুমি কি করবা? কার্যকর যতটুকু হইতেছে ওইটার সাথে 100% যদি গুণ দিয়ে দাও, এখান থেকে ডিরেক্ট তোমার 3 ধাপ পরে কতটুকু, মানে তোমার হচ্ছে কি কর্মদক্ষতা কত হবে এটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ধাপে 20% শক্তি অপচয় হইতেছে, দ্যাট মিন্স কার্যকর বা শক্তি যেটা এটা হচ্ছে 80%, বা এখানে কর্মদক্ষতা 80% বলতে পারো। ঠিক আছে, তাহলে 3 ধাপ পর প্রত্যেক ধাপে 20% করে যেতেছে। তুমি এইভাবে বলবা প্রত্যেক ধাপে 20% যেতেছে, তাহলে 3 ধাপে চলে যাবে 60%, 100 থেকে 60 বিয়োগ দিলে আসতেছে আমার 40। এইভাবে দিলে কিন্তু সেই একটা মারা খাবা। ঠিক আছে, এজন্য এই যে শর্টকাট শিখে দিচ্ছি এটা কিন্তু অনেক ডেসক্রাইবলি, মানে অনেক লম্বা হয়ে যায় যদি আমি ধাপে ধাপে হিসাব করে বের করি। সংক্ষেপে এইভাবে দেখো 20% অপচয় হইতেছে, বাকি থাকে 0 মানে 80%, 80% মানে 0.8, 80% মানে কি 100 ভাগের 80% মানে কি 100 ভাগের ওইটা না? তাহলে ওইটা থেকে এইটা আসে। তো এটাকে কর্মদক্ষতা কত বের করবা না? 3 ধাপে 0.8 করে পরে ওইটার সাথে 100% গুণ দিয়ে দিবো। এটা ফুল হিসাব করো, 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 100, তো এটা আসতেছে তোমাদের 51.2%। 51.2% 3 ধাপ পর কর্মদক্ষতা এটা হবে। যদি প্রত্যেক ধাপে 10% অপচয় হতো, কথার কথা, এটা যদি 20% না বলে 10% অপচয় যদি বলতো, তখন তোমার কি হইতো? তখন হইতো বেঁচে থাকতো 90%, মানে 0.9, 0.9। 3 ধাপ পরে হইতো এইভাবে বের কথা, 100% দিলে 3 ধাপ পরে হচ্ছে তার কর্মদক্ষতা হইতো এইভাবে 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9 ইন্টু 100, এটা আসতে হচ্ছে 72.9%। বুঝছো? ঠিক আছে, এইভাবে বের করতে পারবা। 2 ধাপ পরে কত হইতো? তাহলে 0.9 ইন্টু 0.9 ইন্টু 100, 2 ধাপ পরে হচ্ছে কর্মদক্ষতা হইতো 81%। এইভাবে আর কি, 2 ধাপ বললে 2 বার গুণ দিবা, 3 ধাপ বললে 3 বার, 4 ধাপ বললে 4 বার গুণ দিবা। ওকে, এটা দেখো, ওকে রেডি হয়ে যাচ্ছে। তুই মানে ওই যে সেট কর, আমি জাস্ট দিয়ে দিয়েছি। তোমার তো শেষ, কয়টা আছে এমসিকিউ? 54টা কি 59 ফার্স্ট আছে। 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, শক্তির অপচয় কত? ওই যে শক্তির অপচয়। তাহলে ফার্স্টে আমাদের প্রদত্ত শক্তি, প্রদত্ত এখন আর এই যে বাংলা টাংলা বাদ দাও ভাই, এই যে প্রদত্ত শক্তি ডাব্লিউ বলছি না, ডাব্লিউ সমান পিটি, পি হচ্ছে 1 কিলোওয়াট, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা 1000 ওয়াট। ঠিক আছে, টাইম কত? 15 সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ড থেকে পাইলাম 15,000 জুল শক্তি, এটা হচ্ছে প্রদত্ত শক্তি। কার্যকর শক্তি হচ্ছে ডাব্লিউ প্রাইম, ওইটা মানে কি এমজিএইচ। তাহলে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলে, তাহলে 100 কেজি ভরের বস্তুকে কত মিটার, এইচ এর মান কত? 10 মিটার, 10 মিটার উপরে তুলতেছে। এই যে 100 ইন্টু 9.8 ইন্টু 10, এটা কত আসছে? 9800 আসছে, 9800 জুল। তাহলে শক্তির অপচয় কত? এই যে প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ দিয়ে দাও, 15,000 মাইনাস 9800 কত আসে? 15,000 মাইনাস 9800, 5200 জুল আসতেছে। কত জুল আসছে? 5200 জুল। শেষ, এটা হচ্ছে শক্তির অপচয়। এই যে কমপ্লিট হয়ে গেছে না? দেখছো, 35 নিউটন ওজনের একটা বস্তু 5 মিটার উচ্চতায় উঠাতে একটি মোটর ব্যবহৃত, এটি 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে, মোটরটির কর্মদক্ষতা কত? আচ্ছা, এটা 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করতেছে, দ্যাট মিন্স এই শক্তিটা সে খরচ করতেছে। ঠিক আছে, বসে কর্মদক্ষতা বের করতে। আচ্ছা, 35 নিউটন ওজনের একটা বস্তুকে 5 মিটার উপরে তুলতেছে, তাইলে এখানে মানে কার্যকর শক্তি, মানে কার্যকর শক্তি বা কৃতকাজ একই জিনিস। তো কার্যকর শক্তি ডাব্লিউ যেগুলো কি আসবে? এখানে যেহেতু বল দেওয়া আছে, তাহলে এফ ইন্টু এস আসবে, বল ইন্টু সরণ। এফ হচ্ছে 35 নিউটন, সরণ হচ্ছে 5 মিটার, 5 মিটার উচ্চতায় উঠাইতেছে। ঠিক আছে, এইভাবে মানে এইচও দিতে হবে, এফ ইন্টু এস বা এমজি দিলে হবে। এখানে তোমার মানে 35 নিউটন, এটা কি বুঝাইতেছে? এমজি বুঝাইতেছে। ওজন তো, ওজন মানে তো ডাব্লিউ, তুমি হচ্ছে এইভাবে দাও তোমার এমজি এইচ, এমজি মানে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইন্টু এইচ, ডাব্লিউ হচ্ছে 35 নিউটন আর এইচ হচ্ছে 5 মিটার। এটা থেকে তুমি তোমার ইয়ে পাবা 35 ইন্টু 5, এটা হচ্ছে 175। 175 জুল হচ্ছে কি ভাইয়া? তার কার্যকর শক্তি। বসে কর্মদক্ষতা বের করতে, কি বের করবা? কর্মদক্ষতা দিলে কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু হবে কার্যকর শক্তি যেটা ডাব্লিউ প্রাইম, ওইটা ডিভাইডেড বাই দেখো 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে তার মেইন ডাব্লিউ। ঠিক আছে,
প্রদত্ত শক্তি এইটা দেওয়া হয়েছে, এত জুল বিদ্যুৎ শক্তি মোটরটা খরচ করছে, এতটুকু হচ্ছে ওকে দেওয়া হয়েছে, মানে ওই 400 জুল পরিমাণ কাজ করার জন্য বিদ্যুৎ শক্তি সে নিছে, বাট কাজ করছে কত 175 জুল, তাইলে হচ্ছে এখানে 400 জুল, ঠিক আছে, বুঝছি, এখানে আছে 175 ইন্টু 100%, এইভাবেই তো কর্মদক্ষতা বের করো 175 ভাগ 400 ইন্টু 100, 43.75% আছে, কত পার্সেন্ট আছে 43.75%, বুঝা গেছে 43.75, এভাবেই কর্মদক্ষতা 43.75। এই যে ভাইয়া যতগুলা টাইপ করাইছি, তুমি তো এখন তোমার কাজ কি হবে, এইগুলা এমসিকিউ তে টাইপ বাদ দাও, মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে টেস্ট পেপার বের করবা, চুক মুজে সূত্র যতগুলা এখানে লিখাইছি নোট করবা, নোট তো করছো, আলাদাভাবে সূত্র লিখে দিই না, এই ক্লাস শেষে আলাদাভাবে আবার লিখে দিব, আলাদাভাবে সূত্রগুলা খাতায় তুলবা, তুলে এটা খাতায় তুলতেছো, তুলে ওইখান থেকে টেস্ট পেপার বের করে ধুমাইয়া সলভ করবে এমসিকিউ, চুক মুজে সলভ করবে, দেখবা হচ্ছে প্রত্যেকটা পারতেছে, ঠিক আছে, সূত্রটা কাছে রাখবা, হেল্প হবে। একটা বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটনের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে তুলে 400 জুল শক্তি সরবরাহ করতে, এই যে এটা এইমাত্র করছি, লব্য কার্যকর শক্তি কত 50 নিউটন ওজনের একটা বস্তুকে 5 মিটার উপরে তুলতেছে, লব্য কার্যকর শক্তি কি হবে, এই যে W প্রাইম ইজ ইকুয়াল টু তোমার কি বলে mgh না, তাহলে mg মানে হচ্ছে W ইনটু h, তাইলে এখানে তুমি 50 নিউটন ওজন 50 নিউটন, এটাই তো W, 5 মিটার উপরে তুলতেছে, তাহলে 5 5 250 জুল, ঠিক আছে 250 জুল। এরপরে বসে এটাতে শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য হয়েছে, নিত্যতার সূত্র তো এমনিতেই প্রযোজ্য হয়, মোটরটির কর্মদক্ষতা এটা হিসাব করো, এটা ইন্টু দেখো 250 জুল সে কাজ করছে, বাট 400 জুল তাকে প্রদত্ত করা হয়েছে, দেখো শক্তি সরবরাহ করছে 400 জুল, বাট সে কাজ করতে পারছে 250 জুলে, মানে এতটুকু হচ্ছে কার্যকর হয়েছে, লব্য কার্যকর শক্তি এটা, এটাও দিয়ে হিসাব করো, এটাই মেবি আসে, একটু দেখো এটা হিসাব করে 250 ভাগ 400 ইন্টু 100%, এটা আসতেছে 62.5, ঠিক আছে, এটাই আসে। অপচয়কৃত শক্তি 150 জুল, দেখো 400 জুল সরবরাহ করছে, তার কাজ করছে লব্য শক্তি 250 জুল আমরা বের করছিলাম, তো বিয়োগ করলে 150 জুলই বের হইতেছে অপচয়, ঠিক আছে, দেখবেন এটা তিনটাই, বুঝছি। 4.9 কিলোওয়াটের একটা মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটা বস্তুকে 40 মিটার উপরে উঠাতে 50,000 জুল শক্তির অপচয় হয়েছে, বসে বস্তুটার বর কত, এটা কোনো কথা, বর কেমনে বের করবো এখন, 4.9 কিলোওয়াটের একটা মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটা বস্তুকে 40 মিটার উপরে উঠাইছে, তো বস্তুর বর বের হবে কার্যকর শক্তি থেকে, এই যে W প্রাইম ইকুয়াল টু mg, এটা থেকে বর বের হবে, সো আমাদের কার্যকর শক্তি বের করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত শক্তি 4.9 কিলোওয়াট, দ্যাট মিন্স হচ্ছে 4900 ওয়াট, তুমি হচ্ছে ইয়েতে গুণ দিবা, কি দিবা, সরি এটা হচ্ছে ক্ষমতা, কিলোওয়াট, ওয়াটে দেওয়া থাকে ক্ষমতা, দ্যাট মিন্স এটা প্রদত্ত ক্ষমতা, P সমান এত ওয়াট, কিলোওয়াট থেকে ওয়াটে নিছি, তাইলে প্রদত্ত শক্তি যেটা এটা কি হবে, প্রদত্ত শক্তি হবে তোমার W সমান PT, বা সূত্র লিখে দিছি, তাহলে P হচ্ছে এই যে 4900 ইনটু T কত 20 সেকেন্ড, 20 সেকেন্ড এটা হিসাব করে কত আসে, 4900 ইনটু 20 সেকেন্ড, এটা আসছে 98,000 জুল। এবার অপচয় কত 50,000 জুল, তাহলে কার্যকর, তো এই যে W প্রাইম যেটা কার্যকর শক্তি, এটা কেমনে বের হবে, এই যে প্রদত্ত শক্তি যেটা আছে 98,000, এটা থেকে অপচয়কৃত শক্তি যেটা আছে, এই যে এটা অপচয়কৃত শক্তিটা বিয়োগ দিয়ে দাও, 50,000 বিয়োগ দিয়ে দাও, কত আসবে, এটা আসতেছে 48,000, এই 48,000 জুল হইতেছে আমাদের এই যে কার্যকর শক্তি, তাহলে এখান থেকে সূত্র বসাও, W প্রাইম সমান mgh, এটা সমান 48,000, তো এখান থেকে m এর মান বের করবা, m হবে 48,000 ডিভাইডেড বাই g ইনটু h, তো 48,000 ডিভাইডেড বাই g এর মান 9.8, আর কত উচ্চতা এখানে 40 মিটার উপরে উঠতেছে, এই যে এটা হচ্ছে হাইট, তো এটা হিসাব করো 4800 ডিভাইডেড বাই 9.8 ইনটু 40, তো এটা আসতেছে 122.44 বা 45 কেজি, যে কোন নাম্বারই আছে, ইজি না। তো আমরা কি দেখছি যে আমরা বস্তুর বর পাইতে হইলে এইখান থেকে পাওয়া লাগবে, কার্যকর শক্তি থেকে বর পাই না, এটার কোনটা সূত্র আছে না, তো আমরা কার্যকর শক্তি বের করছি, প্রদত্ত শক্তি বের করে ওইটা থেকে অপচয়কৃত শক্তিটা বিয়োগ দিয়েছে, কার্যকর শক্তি বের হয়েছে, ওইটার সূত্র অবশ্যই সেই কার্যকর শক্তি mgh পরে মান চলে আসছে, এটার প্রদত্ত শক্তি 98,000 জুল পাইছি, কর্মদক্ষতা এটা সমান, দেখো আমরা একটু আগেই কার্যকর শক্তি পাইছি 48,000 জুল, দেখো এটা কার্যকর শক্তি, তাহলে কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি ছিল 98,000, মনে আছে বের করছিলাম, ওই যে প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি কিন্তু এটা 98,000 জুল ইনটু 100%, এটা হিসাব করলে যেটা আসে ওইটাই তোমার আনসার, তো এটা হিসাব করো 48,000 ডিভাইডেড বাই 98,000 ইনটু 100, এটা 48.980 আসছে, ঠিক আছে, এটা কাজ করার হার 2400 ওয়াট, মিন্স ক্ষমতা বের করতে হচ্ছে, ক্ষমতা মানে কার্যকর ক্ষমতা কি হবে, দেখো কার্যকর ক্ষমতা বের করতে হচ্ছে, কার্যকর ক্ষমতা, কাজ করার হারই তো ক্ষমতা, কার্যকর ক্ষমতা P সমান W প্রাইম বাই T হবে, মানে যতটুকু কাজ করতেছে এই যে কাজ, এটা না কার্যকর শক্তি ডিভাইডেড বাই T কত 20 সেকেন্ড, 20 সেকেন্ড দিয়ে ভাগ দেব, এটা কত আসে 48,000 ভাগ 20, তো 2400 ক্ষমতার একক ওয়াট, এটা আসতেছে, দ্যাট মিন্স তিনটাই আনসার, এতটুকুই আর নাই। আমাদের এমসিকিউ ক্লিয়ার আল্লাহর রহমতে,
এই চ্যাপ্টারের অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করছি। সো এখানে তোমার টোটাল কত আসছিল 230 পর্যন্ত না। সো দেখো আমরা অলরেডি 600 প্লাস এমসিকিউ গোল আছে আমাদের, 600 প্লাস এমসিকিউ সলভ করবো, এর মধ্যে 230টা অলরেডি কমপ্লিট ভাই। সো আমরা হচ্ছে 4টা চ্যাপ্টার কমপ্লিট করছি, 230টা 4টা চ্যাপ্টারে আসছে, ইনশাল্লাহ মেবি 700টাও চলে যেতে পারে। যতটা দরকার তোমাদের এমসিকিউ সলভ করতে, মানে এমসিকিউতে একদম প্রো হইতে 100তে 100, মানে 100% এমসিকিউতে তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ওইটা আমি করবো। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, কেমিস্ট্রি সরি ফিজিক্সের চ্যাপ্টার 4 শেষ ইনশাল্লাহ। আরো 2-3 দিনের মধ্যে আমি ফিজিক্সের চ্যাপ্টার 5 দেবো ভাই। আর